বিসমিল্লাহির রহমানির রহিম। শুভরাত্রি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকে বার কাউন্সিল লিখিত প্রস্তুতির একটি ক্লাসে যুক্ত হয়েছি, যেখানে আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইন নিয়ে কথা বলবো। আমরা প্রবলেম ও প্র্যাকটিক্যাল বেসড যে প্রস্তুতি আছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের, সেটা আজকে যুক্ত হয়েছি আপনাদের সাথে। আপনারা খুব অল্প সময়ের মধ্যে যুক্ত হয়ে নেবেন। সাউন্ড এবং আদার্স ইস্যু নিয়ে যদি কোনো সমস্যা থাকে সেটা আমাকে জানিয়ে দেবেন, সেটা আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। ক্লাসের লিঙ্কটা আমি আপনাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে দিয়ে দেব। যারা উন্মুক্ত ক্লাস করার জন্য নক দিয়েছিলেন খুব দ্রুত যুক্ত হবেন। ওকে, যারা যুক্ত হয়ে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে একটা লিখিত প্রস্তুতি আপনার কেমন হওয়া উচিত এবং কিভাবে আপনি একটা সাবজেক্ট পড়বেন সেই সংক্রান্ত ব্যাপার, এবং সুনির্দিষ্ট প্রতিকার আইনের যে সাজেশন আছে সেই সাজেশন সহ আনুষঙ্গিক যে বিষয়গুলি আছে, পরবর্তী যে লিখিত এক্সাম আপনারা যারা দিবেন তাদের কী কী বিষয় পড়তে হবে সেই বিষয় নিয়েও কথা বলবো। তো যারা এবছর প্রিলি দিবেন, আপনারা জানেন যে প্রিলি পরীক্ষার পরে খুব একটা বেশি সময় পাওয়া যায় না লিখিত এক্সাম দেওয়ার জন্য। তো সুতরাং এই কারণেই আপনারা আগেভাগেই লিখিত প্রস্তুতি শুরু করা উচিত, এবং লিখিত প্রস্তুতিটা প্রিলি প্রস্তুতির থেকে দ্বিগুণ আন্তরিক সহকারে নেওয়া দরকার। অনেকের কারণ লিখিত পরীক্ষায় দেখা যায় যে আপনারা প্রিলিতে খুব ভালো নম্বর পেয়ে পাশ করেও লিখিত আসলে পাশ করার একটু ডিফিকাল্ট হয়ে যায় বর্তমান যে প্রশ্ন প্যাটার্ন। তো এই কারণেই আপনারা যারা লিখিত প্রস্তুতি নিজে নিচ্ছেন অথবা ভবিষ্যতে যারা প্রস্তুতি নেবেন, সবার জন্যই ক্লাসটা গুরুত্বপূর্ণ। আজকের যে ক্লাসটা আছে, ক্লাসটা একটু শেয়ার দিয়ে দিবেন আপনাদের ফ্রেন্ডদের মাঝে। শেয়ার দিয়ে একটু ডান লিখবেন। আপনাদের যে সকল বন্ধুরা বার কাউন্সিল প্রস্তুতি নিচ্ছে তাদের মাঝে শেয়ার দেওয়ার অনুরোধ রইল। নিজের টাইমলাইন বা আইনের বিভিন্ন গ্রুপে শেয়ার দিতে পারেন, কারণ আমাদের যে উন্মুক্ত ক্লাসগুলো থাকে এগুলোর উদ্দেশ্য ম্যাক্সিমাম নাম্বারস অফ স্টুডেন্টদের কাছে পৌঁছানো বা যাতে উপকৃত হতে পারে। সুতরাং আপনারা যারা শেয়ার দিবেন, শেয়ার দিয়ে ডান লিখলে আপনাদের জন্য একটা সুবিধা আছে, সেটা আপনাদের মধ্য থেকে একজন আমাদের যে স্পেশাল হ্যান্ডনোট আছে সেই হ্যান্ডনোট জিতে নেওয়ার একটা সুযোগ রয়েছে। তো যাই হোক, আমরা কথা বাড়াবো না। আমরা চাইবো খুব অল্প সময়ের মধ্যে আপনারা যুক্ত হয়ে নেবেন। কে কোথা থেকে যুক্ত হলেন সেটা জানিয়ে ফেলবেন। সাউন্ড ক্লিয়ার আছে কিনা, অন্য কোনো ইস্যু নিয়ে কোনো সমস্যা আছে কিনা যদি থাকে সেটাও জানিয়ে ফেলবেন। আপনাদের যে সকল বন্ধুরা আছে তাদের একটু মেনশন দিবেন। যারা শেয়ার দিবেন, শেয়ার দিয়ে ডান লিখবেন। আজকের যে ক্লাসটা আছে, ক্লাসটার মূলত দুইটা অংশ। একটা অংশে আমরা আজকের লিখিত একটা সাজেশন দিয়ে দিব সুনির্দিষ্ট প্রতিকার আইনের। এরপরে যে অংশটা আছে সেই অংশ আমরা ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে সেই টপিকগুলো নিয়ে আলাপ করবো বা সেই টপিকগুলো পড়াবো। তো যাই হোক, আমার মনে হয় সব কিছু ক্লিয়ার আছে। আপনাদের একটু যুক্ত হয়ে নেওয়ার অপেক্ষায়। আবার বলবো, যারা শেয়ার দিবেন, শেয়ার দিয়ে একটু ডান লিখবেন। আপনাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিবেন, এবং আপনাদের যারা শেয়ার দিয়ে ডান লিখবেন তাদের মধ্য থেকে একজন ব্যক্তি আমাদের যে স্পেশাল হ্যান্ডনোট আছে সেটা বিজয়ী হওয়ার একটা সুযোগ আছে। আপনারা জানেন যে আমাদের হ্যান্ডনোটটা এবার আর আমরা আমাদের স্টুডেন্ট ব্যতীত বাইরে বিক্রি করছি না। সুতরাং আপনারা এখানে একটা ফ্রিতে হ্যান্ডনোটটা জিতে নেওয়ার একটা সুযোগ লুফে নিতে পারেন। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে ক্লাসে চলে যাব। ওকে, থ্যাংক ইউ। যারা শেয়ার দিচ্ছেন, ডান লিখছেন এবং যারা জানাচ্ছেন সব কিছু, আমরা একটু অপেক্ষা করব যাতে আপনারা যারা আজকে আমাদের সাথে ক্লাসে এই উন্মুক্ত সেশনে যুক্ত হচ্ছেন তারা যেন একদম শুরু থেকে আমাদের যে ক্লাসটা সেটা পেতে পারেন, শুরু থেকে বুঝতে পারেন। এই কারণে আমরা একটু অপেক্ষা করব আপনাদের যুক্ত হয়ে নেওয়ার জন্য। অলরেডি অনেকেই যুক্ত হয়েছেন, অর্ডার একটু যুক্ত হয়ে নেবেন। আপনাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিবেন। যারা লিখিত প্রস্তুতি নিচ্ছে, এবং এটা যেহেতু উন্মুক্ত ক্লাস সুতরাং আমাদের উদ্দেশ্যই ম্যাক্সিমাম নাম্বারস অফ স্টুডেন্ট যাতে এই ক্লাসের মধ্য দিয়ে উপকৃত হতে পারে। ওকে,
ওকে, সাউন্ড ক্লিয়ার আছে? হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, জানাবো যারা কোর্স ফি, ক্লাস সম্পর্কে, রুটিন সব কিছু রিটেন সম্পর্কে জানতে চান একটু ইনবক্স করবেন অথবা কমেন্ট করে রাখবেন, আমরা আজকের ক্লাসের শেষে আপনাদেরকে জানিয়ে দেব। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, যারা ইতিমধ্যে যুক্ত হয়ে নিয়েছেন এবং কমেন্ট করেছেন, শেয়ার দিয়েছেন, সবাইকে ধন্যবাদ। আমরা 2-1 মিনিটের মধ্যেই ক্লাসে চলে যাব। আপনারা একটু আইনের বিভিন্ন গ্রুপ এবং আপনাদের ফ্রেন্ডদেরকে একটু দয়া করে মেনশন দিবেন, যাতে তারাও আমাদের সাথে আজকের যে উন্মুক্ত ক্লাস এখানে যুক্ত হয়ে নিতে পারে এবং যাতে তারাও আপনাদের মতো সমভাবে উপকৃত হতে পারে। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, যারা যুক্ত হচ্ছেন এবং আমাদের আজকের ক্লাস শেয়ার করছেন এবং হ্যাঁ, তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা 2-1 মিনিটের মধ্যে আমাদের আজকের সেশনে চলে যাব। আমরা আজকের সেশনে দেখাবো একটা সাবজেক্ট, আপনার রিটেন প্রস্তুতি, রিটেনের একটা কমপ্লিট প্রস্তুতি কিভাবে নিতে হয়। হ্যাঁ, ফারুক রাজা ডান লিখেছেন, পপি আপু সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। সিদ্দিক মামুন সিলেট থেকে যুক্ত হয়েছেন, থ্যাংক ইউ। এবার সিলেট থেকে অনেক স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়েছে, প্রেসপুর থেকে অনেক স্টুডেন্ট আমাদের সাথে আছে। আপনাদের যখন নোট কুরিয়ার করতে যাই তখন দেখি যে কে কোথায় থেকে যুক্ত হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা আর দেরি করব না, আপনাদের গুরুত্বপূর্ণ সময়কে আর নষ্ট করব না। আপনারা যারা যুক্ত হয়ে নিয়েছেন ইতিমধ্যে তাদের নিয়ে আজকের সেশনটা আমরা শুরু করতে যাচ্ছি। তো আজকে আমরা যে বিষয়টা পড়াবো সেটা হচ্ছে, অলরেডি আপনারা দেখেছেন যে আমরা আজকে সুনির্দিষ্ট প্রতিকার আইনের উপর আজকে একটা ক্লাস নিব। সুনির্দিষ্ট প্রতিকার আইনের শুধুমাত্র ক্লাস নয়, আগেও বলেছি যে পরবর্তী যারা এক্সাম দিবেন, নভেম্বরে যে প্রিলিটা হবে, প্রিলির পরে হয়তো 1-1.5 মাসের মতো সময় পাবেন, এর মধ্যে হয়তো রিটেন পরীক্ষা হবে। তো সুতরাং আপনারা যারা আগে রিটেন পরীক্ষা দিয়েছেন তাদের একটা ধারণা আছে রিটেন পরীক্ষা সম্পর্কে, যে এখানে আসলে প্রিলির যে প্রশ্ন প্যাটার্ন আর রিটেনের প্রশ্ন প্যাটার্ন টোটালি আলাদা। তো সেই রিটেন একটা কমপ্লিট প্রস্তুতির জন্য আপনি কিভাবে প্রস্তুতিটা নেবেন, একটা সাবজেক্টের উপর কিভাবে প্রস্তুতিটা নিতে হয়, সেই সম্পর্কে বিষয় নিয়ে আজকে আমরা যুক্ত হয়েছি। যারা শেয়ার দিয়েছেন থ্যাংক ইউ, যারা আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাব আজকের সেশনে, আর কথা না বাড়িয়ে চলে যাই। থ্যাংক ইউ। ওকে, তাহলে মাকসুদ ভোলা থেকে শেয়ার ডান, গোলাম মুস্তফা ভাই থ্যাংক ইউ, কবির ভাই শেয়ার করেছেন। ওকে, তাহলে একটু দেখি যে আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি সেই বিষয়টার নাম হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন। যারা রিপেয়ার তারা কি এবার পরীক্ষা দিতে পারবে? হ্যাঁ, যারা রিপেয়ার পরীক্ষা দিতে পারবেন, আপনাদের হয়তো এই মাসের শুরুতেই আপনাদের রেজাল্টটা দিয়ে দিবে। এই মাসের শুরুতে আপনাদের রেজাল্টটা দেওয়া হলে আপনাদের হয়তো এই মাসের শুরুতে রেজাল্টটা দেওয়া হয়ে গেলে ভাইবা হয়ে যাবে এই মাসের মধ্যে সম্ভবত, তারপর 10-15 দিন আপনাদের একটা টাইম দিবে আপনাদের যারা আছেন তাদের আবেদন করার জন্য। সুতরাং আশা করি আপনারা পরীক্ষা দিতে পারবেন, এটা নিয়ে আসলে কনসার্ন হওয়ার কিছু নেই। বার কাউন্সিল নিজেও খুব স্মার্টলি আশা করি এটা ডিল করবে, আপনারা পরীক্ষা দিতে পারবেন, নিঃসন্দেহে পরীক্ষা দিতে পারবেন। আচ্ছা, তাহলে যাই হোক, আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আজকে আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনের ক্লাসে যুক্ত হয়েছি। আমরা একটা জিনিস লিখেছি, দেখেন এখানে প্রবলেম এবং প্র্যাকটিক্যাল প্রস্তুতি। তো এটা কেন লেখার কারণ হচ্ছে, আসলে বার কাউন্সিল প্রিলি আপনারা যারা দিবেন এবার, বা প্রিলি যারা প্রস্তুতি নিচ্ছেন, প্রিলি প্রস্তুতি এবং রিটেন প্রস্তুতির মধ্যে একটা তফাৎ আছে। তফাৎটা হচ্ছে, প্রিলি প্রস্তুতি টোটালি সেকশন বেসড প্রস্তুতি হয়, এবং এই যে প্রিলি প্রস্তুতিটা হয় এখানে আপনার দেখা যায় যে প্রবলেম বেসড এবং সর্বোচ্চ বেসিক প্রশ্নগুলো হয়। তো এখানে আসলে প্র্যাকটিক্যাল বেসড কোশ্চেন হয় না, শুধুমাত্র সেকশন বেস এবং বেসিক কোশ্চেন।
আর আমাদের যে রিটেন প্রস্তুতিটা যখন আমরা নিই, এই প্রস্তুতিটা মূলত হচ্ছে প্রবলেম বেস প্র্যাকটিক্যাল বেস কোশ্চেন হয়, এবং এই প্রবলেম প্র্যাকটিক্যালের সাথে বেসিকটা একদম যে কোড প্র্যাকটিসের যে বেসিকটা, সর্বশেষ এক্সামগুলো যদি একটু অনুসরণ করেন, লাস্ট 2-10th এক্সাম দেখবেন যে কোড প্র্যাকটিস রিলেটেড যে বিষয়গুলো এখান থেকে বারবার কোশ্চেন আসতেছে। তো এই বিবেচনায় নিয়ে আপনি যদি প্রস্তুতিটা নিতে চান, অনেকে আছে যে প্রিলির পরে প্রিলি পাস করব, প্রিলি পাস করার পরে আমি যে টাইমটা পাবো সেই টাইমটা আমি রিটেনটা শেষ করব। আসলে এই প্রিলির পরে আপনি যদি রিটেন প্রস্তুতিটা নিতে চান, যারা অলরেডি রিটেন প্রস্তুতি নিয়েছে তাদের কাছ থেকে একটু পরামর্শ করবেন, কারণ এটা এনাফ টাইম না। কারণ আপনাকে প্রবলেম, প্র্যাকটিক্যাল এবং মুসাবিদা যেটা আছে এইটার বাইরে টপিক ওয়াইজ যে প্রস্তুতিটা বেসিক, এটা যদি আপনাকে নিতে হয় তাহলে মিনিমাম প্রিলির থেকে দ্বিগুণ সময় এখানে দরকার। তো আপনারা যারা স্মার্ট বা বুদ্ধিমান, প্রথমবারই পাস করতে চান, তারা যে ভর্তি হতে হবে কোনো জায়গায় ব্যাপারটা এমন না, বা কারো কাছে কোচিং করতে হবে ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে আপনার রিটেন প্রস্তুতিটাও প্রিলি প্রস্তুতির পাশাপাশি নেওয়ার প্রয়োজন। এটা হচ্ছে প্রথম আপনাদেরকে একজন মেন্টর হিসাবে আপনাদেরকে বলা। তো এখন এই যে প্রস্তুতিটা, এই প্রস্তুতিটা আপনি কিভাবে নেবেন, একটা সাবজেক্টের উপর তার একটা মডেল ক্লাস আজকে বলতে পারেন। এবং আমাদের একটা নতুন ব্যাচ শুরু হচ্ছে বার কাউন্সিল লিখিত বুস্টার, সেই যে প্যাকেজ, সেই প্যাকেজের আজকের প্রথম ক্লাস। সুতরাং এখানে একটা ধারণা পাবেন যে আমরা আসলে কিভাবে পড়াবো আপনাদেরকে। তো যাই হোক, আপনাদের সাথে অনেক গল্প করলাম আমরা এই টোটাল ক্লাসটায়। আশা করি আপনারা আমাদের সঙ্গ দিবেন এবং আপনারা ইনশাল্লাহ ক্লাসের শেষে জানাবেন আজকের সেশনটা আপনাদের কেমন লেগেছে। তো আপনাদেরকে বলবো, আপনারা যারা যুক্ত হয়ে নিয়েছেন আমাদের সাথে, যেহেতু এটা আমাদের একটা উন্মুক্ত ক্লাস, সুতরাং হচ্ছে আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিবেন। আপনারা যারা শেয়ার দেন নাই তারা একটু শেয়ার দেবেন। অলরেডি আমাদের সাথে 100 কাছাকাছি স্টুডেন্ট যুক্ত হয়ে নিয়েছেন। তাহলে এখন একটু চলে যাই আমাদের মূল আলোচনায়। একটু শেয়ার দিয়ে ডান লিখবেন, কে কোথা থেকে যুক্ত হন এটা একটু জানিয়ে ফেলবেন, আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিবেন। মুছে ফেললাম। তাহলে রিটেন প্রস্তুতিটা হবে প্রবলেম, প্র্যাকটিক্যাল এবং টপিক বেসড, এবং যে প্রস্তুতিটা হবে একদম বেসিক। তো সুতরাং হচ্ছে আমরা আজকে দেখব সুনির্দিষ্ট প্রতিকার আইনে আমাদের কিভাবে পড়তে হবে। দেখেন, প্রথমত হচ্ছে আমরা একটা সাজেশন দেব, বা সাজেশন দেওয়ার চেষ্টা করব। সর্বশেষ যে এক্সামটা হলো, এবার আমাদের সাজেশন থেকে সবই কমন পড়েছে আপনারা জানেন, এবং আমাদের স্টুডেন্টরা বলতে বাধ্য হয়েছে যে আমরাই যেন কোশ্চেনটা করেছি। আজকের একটা ক্লাস করলে আপনারা একটা রিফ্লেকশন পাবেন। তো সুনির্দিষ্ট প্রতিকার আইনের বলছে যে ক্লাসটা দুইটা পার্টে, একটা হচ্ছে আমরা পড়াবো আর একটা হচ্ছে একটা সাজেশন দিব। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ওভারঅল একটা সাজেশন দিয়ে দেবো। আপনাদের এই বছর যে পরীক্ষা আছে, এই বছর পরীক্ষার জন্য সব থেকে সুনির্দিষ্ট প্রতিকার আইনের গুরুত্বপূর্ণ টপিকের নাম হচ্ছে দলিল সংশোধন এবং দলিল বাতিল। তাহলে এইটা হচ্ছে আপনাদের এই বছর পরীক্ষার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ টপিক, দলিল সংশোধন, দলিল বাতিল। তাহলে আমরা দেখি এবছর সাজেশনে আমরা কি কি পড়ব। দলিল সংশোধন, দলিল বাতিল। তৃতীয় যে টপিকটা আমরা গুরুত্ব সহিত দেখব সেটা হচ্ছে সম্পত্তির দখল পুনরুদ্ধার। সম্পত্তি দখল পুনরুদ্ধার, এটা গুরুত্বপূর্ণ। এরপরে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ঘোষণামূলক যে প্রতিকার, এই ঘোষণামূলক বিষয়টা গুরুত্বপূর্ণ। এখন এই ঘোষণামূলকের প্রশ্নটার একটু লেজুর, দলিল বাতিল দিয়ে এটার সাথে একটা সম্পর্ক আছে, এখান দিয়েও প্রবলেম আকারে আসতে পারে, শুধুমাত্র আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, এরপরে স্পেসিফিক কিছু সেকশন থেকে প্রবলেমেটিক কোশ্চেন আসতে পারে। কোন কোন সেকশন থেকে কোশ্চেন আসতে পারে? সেকশন 12, সেকশন 21, সেকশন 17, সেকশন 19, সেকশন 29। এই যে ধারাগুলো আছে, এই ধারাগুলো একটু আলাদাভাবে দেখতে হবে। এর বাইরে আর একটা গুরুত্বপূর্ণ টপিক আমরা দেখব, এটার সাথে এই যে সেকশন 22টাও একটু দেখতে হবে। 22, এখন এখানে প্রবলেম অথবা টপিক ভিত্তিক কোশ্চেন আসতে পারে। সেকশন 12, সেকশন 21। সেকশন 12তে দেখবেন অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণ থেকে প্রশ্ন আসতে পারে। সেকশন 21, এখানেও বেশ কিছু উদাহরণ আছে, এখান থেকে কোশ্চেন আসতে পারে। সেকশন 17, এখানে একটা ডক্ট্রিন আছে, এই ডক্ট্রিন বেসড উদাহরণ দিয়ে কোশ্চেন আসতে পারে। সেকশন 19 এবং 29, এখানে হচ্ছে যে আপনার ক্ষতিপূরণের যে বিষয়টা আছে, কখন চাওয়া যায় কখন চাওয়া যাবে না, এই ব্যাপারে যে একটা বার সৃষ্টি হয়েছে, এখান থেকে প্রবলেম আসতে পারে। সেকশন 22-এ সোলাটিয়ামের যে কনসেপ্টটা আছে, এখান থেকে কোশ্চেন আসতে পারে। তাহলে এইগুলো হচ্ছে এই উদাহরণ, এইগুলোর উদাহরণ ভালো করে একটু দেখতে হবে। তাহলে এই যে বললাম 1, 2, 3, 4, 5টা,
এই 5টা বিষয় যদি আপনি দেখেন, এবার এই 5টা ইস্যুই গুরুত্বপূর্ণ এবং এর মধ্যে বললাম সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই 3টা টপিক। আপনার যদি শুধুমাত্র খুব কপাল ভালো হয় এই 3টা টপিকের মধ্যে আপনি প্রশ্ন পাবেন। তো এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। এর বাইরে আপনার কিছু না জানলেও চলবে, না দেখলেও চলবে, সুনির্দিষ্ট প্রতিকার আইনের জন্য। ঠিক আছে? আচ্ছা, এটা তো গেল বিষয়। তাহলে এটা খুব সহজ যে আমি একটা সাজেশন দিয়ে দিলাম, বাট এই সাজেশনটাকে আপনি কিভাবে পড়বেন, কিভাবে এটাকে আপনি প্রয়োগ করবেন, এটা একটু আমরা দেখাবো। তো আমরা আজকে 2টা টপিক নিয়ে কথা বলবো, দলিল সংশোধন এবং দলিল বাতিল নিয়ে কথা বলবো। দেখেন, এগুলো হচ্ছে সব টপিক। এই একটা টপিকের আন্ডারে অনেকগুলো আপনাকে সাব টপিক্সে রূপান্তর করতে হবে, যে প্যাটার্নে কোশ্চেনগুলো আসে। আমি এটা রিপিট করব না। আমরা বলেছিলাম যে বার কাউন্সিল লিখিত প্রশ্নটা 7 প্যাটার্নের আমরা কোশ্চেন দেখি, যে এই 7 প্যাটার্নে বার কাউন্সিল লিখিত প্রশ্নটা করে। তাহলে আপনাকে যখন দলিল সংশোধনের বিষয়টা আপনি পড়বেন, তখন আপনাকে মাথায় রাখতে হবে দলিল সংশোধন থেকে আমি 7 প্যাটার্নের কি কি দেখব। আপনি যখন দলিল বাতিলের বিষয়টা পড়বেন, তখন আপনাকে মাথায় রাখতে হবে দলিল বাতিলের ক্ষেত্রে আমি এই 7 প্যাটার্নের কি কি পড়ব। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল যে কোশ্চেনগুলো আসে, এখানে আপনারা এই দলিল বাতিল থেকে যদি কোশ্চেন আসে, সেক্ষেত্রে প্রবলেম আসার সম্ভাবনা 90%, 90% সম্ভাবনা প্রবলেম আসবে। ঠিক আছে? তো এই প্রবলেম বেসড প্রস্তুতিটা আমরা একটু দেখবো আজকের সেশনে। আপনারা যারা পরে যুক্ত হয়েছেন তাদেরকে বলবো আপনারা একটু ক্লাসটা শেয়ার দিবেন, শেয়ার দিয়ে ডান লিখবেন। আপনাদের যে সকল বন্ধুরা আছে যারা বার কাউন্সিল প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে মেনশন করবেন। ঠিক আছে, তাহলে আমরা চলে যাই। এই 2টা টপিক নিয়ে আজকে আমরা একটু আলাপ করবো। এখন এই 2টা টপিকের কি কি বিষয় দেখব। আমাদের যে বার কাউন্সিল প্রস্তুতি আছে, যেখানে আমরা বলছি প্রবলেম বেস আমাদের প্রস্তুতিটা নিতে হবে, 7টা প্যাটার্ন আমাদেরকে ফলো করতে হবে। তাহলে আমরা একটু দেখার চেষ্টা করব যে এই টপিকগুলোর আন্ডারে আমরা কোন কোন বিষয় দেখব বা কোন কোন বিষয় দেখার চেষ্টা করব। দেখেন, দলিল সংশোধনের ক্ষেত্রে আমাদের প্রথম যে টপিকটা, যে বিষয়টা নিয়ে আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে দলিল সংশোধনের ক্ষেত্র, অর্থাৎ কি কি শর্ত পূরণ করলে আপনি একটা দলিলকে সংশোধন করতে পারেন। দ্বিতীয় যে বিষয়টা দেখব সেটা হচ্ছে এই দলিল সংশোধনের সীমাবদ্ধতা, কি কি সীমাবদ্ধতা আছে, কি কি সীমাবদ্ধতা থাকলে এই দলিলটাকে আপনি সংশোধন করতে পারবেন না। তৃতীয় যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে এই দলিল সংশোধন কে করতে পারে, কে এই দলিল সংশোধনের মামলা করতে পারে, বা যেটাকে আমরা বলে থাকি এটাকে পক্ষ, দলিল সংশোধনের পক্ষ কে হতে পারে। চতুর্থ আমরা যে কনসেপ্টটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে বিকল্প প্রতিকার, অর্থাৎ দলিল সংশোধন না চেয়ে বিকল্প প্রতিকারের মাধ্যমে আপনি এই যে সমস্যাটা আছে এটা সলভ করতে পারেন কিনা। তাহলে দলিল সংশোধন না চেয়ে বা দলিল সংশোধন না করে বিকল্প প্রতিকারের মাধ্যমে কিভাবে সলিউশন পাওয়া সম্ভব, সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে? তাহলে এই 4টা বিষয়ের বাইরে এই রিলেটেড আমরা কিছু প্রবলেম দেখব, যেমন সীমাবদ্ধতার জায়গা থেকে কিছু প্রবলেম থাকবে। ঠিক আছে? এইগুলো আমরা একটু আলাপ করব। ঠিক আছে? তাহলে দলিল সংশোধনের ক্ষেত্রে ক্ষেত্র, সীমাবদ্ধতা, পক্ষ কে হবেন, বিকল্প প্রতিকার হিসাবে কি চাওয়া যায়, এবং প্রবলেম, এই রিলেটেড সমস্যাগুলো, প্র্যাকটিক্যাল বেস যে সকল সমস্যা আছে সেগুলো নিয়ে আলাপ করব। এরপর আমরা আরেকটা টপিক নিয়ে কথা বলেছি, যেটাকে আমরা বলছি দলিল বাতিল। দলিল বাতিল নিয়ে আমরা কি কি দেখব। দলিল বাতিলের প্রথম দেখব হচ্ছে আমরা ক্ষেত্র, কি কি ক্ষেত্রে দলিল বাতিল করা যায়। তারপর আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে এই দলিল বাতিলের ক্ষেত্রে আপনি কি কি প্রতিকার চাইতে পারেন, কি কি প্রতিকার চাওয়ার সুযোগ আছে সেটা আমরা দেখব। সেম জিনিস দেখব যে এইখানে কাকে পক্ষ হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে, পক্ষের বিষয়টা দেখব। তারপর আমরা বিষয়টা দেখব সেটা হচ্ছে চতুর্থ যে বিষয়টা দেখব, দলিল সংশোধন এবং বাতিলের মধ্যে পার্থক্য, দলিল সংশোধন ভার্সেস বাতিল, এই 2টা কনসেপ্টের মধ্যে কি কি পার্থক্য করা যায় সেটা একটু দেখব। এরপর দেখব দলিলটা যদি নিবন্ধিত হয়ে যায় তাহলে এটার ফলাফল কী হবে সেটা দেখব। এর বাইরে এখান থেকে স্পেসিফিক কিছু প্রবলেম দেখব, যে জাল দলিল যদি হয় এটা কিভাবে দলিলটাকে বাতিল করা যায়। কোর্ট ফির যে ইস্যুটা আছে, দলিল বাতিলের ক্ষেত্রে কোর্ট ফির ইস্যুটা আসলে কিভাবে নির্ধারণ করা যায়। ডিক্রি, আদালত যদি ডিক্রি প্রদান করে সেই ডিক্রিটাকে আসলে বাতিল করা যায় কিনা, যদি যায় তাহলে কিভাবে যায়, এই কনসেপ্টগুলো নিয়ে কথা বলবো। এই যে জাল দলিলের বিষয় থেকে, এখান থেকে জুডিশিয়ারিতে এবং বার কাউন্সিলে অনেকবার কোশ্চেন এসেছে, বাট ম্যাক্সিমাম যে বই আছে যে এই বইগুলোই হচ্ছে এইটার প্রবলেমের উত্তরটা ভুল দেয়া। ঠিক আছে? তো সুতরাং হচ্ছে এই কনসেপ্টগুলো নিয়ে কথা বলবো। তাহলে আজকের যে সাজেশনের উপর 2টা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা কথা বলতেছি, একটা হচ্ছে দলিল সংশোধন এবং দলিল বাতিল। দলিল সংশোধনের ক্ষেত্রে যে সকল বিষয় আমরা দেখলাম
যে এই ক্ষেত্র সীমাবদ্ধতা পক্ষ এবং দলিল সংশোধন না করে বিকল্প মাধ্যমে কীভাবে এটা এই ধরনের প্রতিকার পাওয়া যায় এবং প্রবলেম নিয়ে কথা বলবো। আর দলিল বাতিলের ক্ষেত্রে ক্ষেত্র প্রতিকার পক্ষ দলিল সংশোধন এবং বাতিলের মধ্যে পার্থক্য কোথায়, নিবন্ধিত দলিলটা বাতিল কিভাবে হয়, জাল দলিল যদি হয়, কোর্ট ফি এবং ডিগ্রি, এই বিষয়গুলো নিয়ে আমরা প্রবলেম নিয়ে কথা বলবো, যেটা আপনারা বিচারপতি হামিদুল হক স্যারের বিচার প্রক্রিয়া এই কনসেপ্টগুলো পেয়ে যাবেন। যাই হোক, আমরা আলাপ করি, আজকের সেশনে চলে যাই সরাসরি। আপনাদেরকে আবার বলবো, আপনারা যারা আমাদের সাথে একটা গোছালো এবং একটা যুগোপযোগী বার কাউন্সিলের বর্তমান প্রশ্ন প্যাটার্নের যে প্রস্তুতি নিতে চান, তার উপরোক্ত নাম্বারে যোগাযোগ করতে পারেন। যারা লিখিত প্রস্তুতি শুরু করতে চাচ্ছেন একদম প্রবলেম এবং প্র্যাকটিক্যাল বেসিক থেকে অ্যাডভান্স, তারাও যোগাযোগ করতে পারেন। আর আপনারা যারা প্রিলি প্রস্তুতি নিতে চান, 6 তারিখের নতুন একটা ব্যাচ ছোড়ো উপরের নাম্বারে যোগাযোগ করলে হবে। অফলাইনে যারা করতে চান, শুক্রবার ক্লাস আছে, নক দিলে হবে। ওকে, যাই হোক, তাহলে আমরা চলে যাই আজকের সেশনে। তাহলে প্রথম যে কনসেপ্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দলিল সংশোধনের যে ক্ষেত্র আছে সেই ক্ষেত্রগুলো নিয়ে কথা বলবো। দেখেন, সংশোধন নিয়ে দলিল সংশোধনের ক্ষেত্র, এই বিষয়টা যদি আমাদের জানতে হয় তাহলে এই কনসেপ্টটা মূলত আমাদের যে সুনির্দিষ্ট প্রতিকার আইন আছে, সুনির্দিষ্ট প্রতিকার আইনের সেকশন 31, এখানে হচ্ছে দলিল সংশোধনের বিষয় আলাপ করেছে। হ্যাঁ, আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা ইতিমধ্যে শেয়ার দিয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। যারা আপনাদের ফ্রেন্ডদেরকে যারা মেনশন দিয়েছেন, যাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। দেখেন, তাহলে দলিল সংশোধনের ক্ষেত্র হচ্ছে তিনটা গ্রাউন্ডে আপনি একটা দলিল সংশোধন চাইতে পারেন। প্রথম যে গ্রাউন্ডটা বলা হয়েছে, এখানে যদি কোনো প্রতারণার আশ্রয় গ্রহণ করে, তাহলে আপনি যদি আপনার যে বাদী কিন্তু প্রতারণা করে নাই, প্রতারণাটা আপনার পক্ষ থেকে হয় নাই, বরং প্রতারণাটা হয়েছে আপনার বিরোধী পক্ষ থেকে, অর্থাৎ যাদেরকে বিবাদী করেছেন তাদের মাধ্যমে প্রতারণাটা হয়েছে। যদি প্রতারণার আশ্রয় গ্রহণ করে কোনো দলিল করা হয়, তাহলে এই দলিলটাকে আপনি কি চাইতে পারেন, সংশোধন করতে পারেন। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে পারস্পরিক ভুল। তাহলে যে পক্ষরা আছে এদের মধ্যে যদি একটা পারস্পরিক ভুলের সৃষ্টি হয়, এই পারস্পরিক ভুল থাকলে তাহলেও দলিলটা সংশোধন করা যায়। তৃতীয় যে গ্রাউন্ডে দলিলটা সংশোধন করা যায়, এটাকে বলা হয়েছে যে পক্ষদের মনোভাব যদি সঠিকভাবে ব্যক্ত না হয়, তাহলে পক্ষদের মনোভাব সঠিকভাবে ব্যক্ত না হলে তাহলেও কি করা যায়, দলিলটা সংশোধন করা যায়। যেমন এক পক্ষ বিক্রি করতে চেয়েছিল 21 দাগের জমি, অপর পক্ষ ক্রয় করতে চেয়েছিল 21 দাগের জমি, কিন্তু যিনি দলিল লেখক আছেন তিনি ভুলক্রমে 22 দাগের জমি লিখে ফেলছেন। তাহলে এখানে কি পক্ষদের মনোভাব আসলে সঠিকভাবে কি হয় না, ব্যক্ত হয় না। তাহলে প্রতারণার মাধ্যমে যদি কোনো দলিল করা হয়, পারস্পরিক দলিলে যদি কোনো পারস্পরিক ভুল থাকে, অথবা পক্ষদের মনোভাব যদি একটা দলিলে সঠিকভাবে ব্যক্ত না হয়, তাহলে এই দলিলটাকে কি করা যায়, সংশোধন করা যায়। এখন এই দলিলটাকে আপনার সংশোধন করতে পারবেন, কিন্তু এই দলিলটাকে যদি আপনার সংশোধন করতে চান, তাহলে আপনার যে ক্রাইটেরিয়াটা পূরণ করতে হবে সেটা হচ্ছে নির্ধারিত তামাদি মেয়াদের মধ্যে আপনাকে মামলাটা করতে হবে। অর্থাৎ দলিল সংশোধনের তামাদি মেয়াদ হচ্ছে 3 বছর। তাহলে যখন আপনার এই প্রতারণাটা ধরা পড়লো, যখন আপনার পারস্পরিক ভুলটা ধরা পড়লো, যখন পক্ষদের মনোভাবটা সঠিকভাবে ব্যক্ত হয়নি এটা ধরা পড়লো, সেই থেকে 3 বছরের মধ্যে আপনি দলিল সংশোধনের মোকদ্দমাটা দায়ের করতে হবে। এখন আদালত যখন এই দলিল সংশোধনের মোকদ্দমা আপনি দায়ের করবেন, তখন আদালত কি করবে, তখন আদালত যে বিষয়টা সেটা হচ্ছে পক্ষদের প্রকৃত উদ্দেশ্যটা নির্ধারণ করার চেষ্টা করবে। এই মোকদ্দমাটা করার পরে আদালত যে কাজটা করবে সেটা হচ্ছে পক্ষদের প্রকৃত উদ্দেশ্য কি ছিল এইটা নির্ধারণ করার চেষ্টা করবে, এবং এইটা নির্ধারণ করে আদালত এইখানে যে ক্ষমতাটা প্রয়োগ করবে সেটা হচ্ছে তার স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করবে। স্বেচ্ছাধীন ক্ষমতা আদালত তার স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করে যদি দেখা যায় যে এই দলিলটা সংশোধন করা যায়, তাহলে আদালত এই দলিলটা সংশোধন করবে। যদি দেখা যায় যে আদালত সেই স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করে দেখলেন যে এই দলিলটা সংশোধনযোগ্য না, তাহলে আদালত এই দলিলটা সংশোধন করবে না। তাহলে আদালত পক্ষগণের উদ্দেশ্য নির্ধারণ করে তার স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করবে। এখন এই যে স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করবেন, এই স্বেচ্ছাধীন ক্ষমতার মধ্যে আদালতকে একটা লিমিটেশন দিয়ে দেওয়া হয়েছে, একটা সীমাবদ্ধতা দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে।
তাহলে এই সীমাবদ্ধতাটা নিয়ে আমরা একটু আলাপ করব। তাহলে বোঝা গেল যে দলিল সংশোধনের ক্ষেত্রে তিনটা, আদালত কি করবে, পক্ষদের প্রকৃত উদ্দেশ্যটা নির্ধারণ করবে, নির্ধারণ করে আদালত তার স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করবে। এখন আদালত কোন ক্ষেত্রে স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করে দলিল সংশোধন করতে পারবে না, এটা নিয়ে একটু কথা বলি। তাহলে এটা আশা করি বোঝা গেল। কোশ্চেন থাকলে জানাবেন, স্পেসিফিক পয়েন্ট জানাতে পারেন। আমার মনে হয় এটা সবাই বুঝতে পেরেছেন, এটা নিয়ে আসলে তেমন কোনো সমস্যা থাকার কথা না। এখন সকল শর্ত পূরণ করেছে, প্রতারণা হয়েছে, পারস্পরিক ভুল হয়েছে অথবা পক্ষদের মনোভাব ব্যক্ত হয় নাই ক্ষেত্র বা যে গ্রাউন্ডে দলিল সংশোধন করা যায়, এই গ্রাউন্ডগুলোর শর্ত পূরণ হলো। বাট দেখা গেল এই সেকশন 31-এ একটা বিষয় বলেছে যে যিনি সরল বিশ্বাস এবং মূল্যের বিনিময়ে যিনি এই দলিলের যে বিষয়বস্তু সম্পত্তি আছে এই বিষয়বস্তু লাভ করছেন, তাহলে এখানে বলছে তৃতীয় পক্ষের কথা। তৃতীয় পক্ষ যিনি সরল বিশ্বাসে এবং মূল্যের বিনিময়ে এই দলিলের বিষয়বস্তুতে স্বার্থ অর্জন করছেন। তাহলে তৃতীয় পক্ষ যিনি সরল বিশ্বাস এবং মূল্যের বিনিময়ে দলিলের বিষয়বস্তুতে স্বার্থ অর্জন করে, এই দলিল সংশোধন করতে গিয়ে তার স্বার্থে আঘাত আনা যাবে না অথবা তার স্বার্থটাকে নষ্ট করা যাবে না। এটা হচ্ছে দলিল সংশোধনের সীমাবদ্ধতা। একটা দেখলাম, আরো অনেকগুলো আছে, ঠিক আছে। এটা হচ্ছে সেকশন 31-এ বলছে। তাহলে দেখেন, দুইটা শর্ত পূরণ করতে হবে। একজন তৃতীয় ব্যক্তির স্বার্থ থাকতে হবে এই দলিলের বিষয়বস্তুতে, এবং তৃতীয় ব্যক্তি যিনি আছেন এনে সরল বিশ্বাসে এবং মূল্যের বিনিময়ে এই স্বার্থটা অর্জন করবে। তাহলে আমি মূল্য ছাড়া সরল বিশ্বাস হলেও হবে না, অথবা আমার সরল বিশ্বাস নাই, আমি জেনে মূল্যের বিনিময়ে ক্রয় করলাম, তাহলে হবে না। এই দুইটা শর্ত একত্রে পূরণ করতে হবে। আমরা একটা এক্সাম্পল দিব, এক্সাম্পল দিলে আপনারা একটু উত্তর করার চেষ্টা করবেন যে আসলে এই দলিল সংশোধন করা যাবে কিনা। এই একটা জমি আছে, এই জমি বিক্রি করার একটা চুক্তি হয়, এ এবং বির মধ্যে একটা চুক্তি হয়, এ এবং বি। এই যে চুক্তিটা হয়, এই জমির মালিকের নাম হচ্ছে এ। এই চুক্তিটার অনুযায়ী একটা বায়নানামা দলিল হয়, বায়নানামা দলিল, ঠিক আছে। বায়নানামা দলিল হয়, বায়নানামা দলিল হয়। এই বায়নানামা দলিলের ভিত্তিতে তাদের মধ্যে একটা সম্পূর্ণ দলিল হয়। এখন দেখা যায় যে দলিলটা হয়েছে, এই সম্পত্তির দাগ এবং খতিয়ান নামে একটা ভুল আছে। ধরেন এটা হচ্ছে দাগ নাম্বার, ধরেন একই খতিয়ানের দাগ নাম্বার ধরেন 21 দাগের সম্পত্তি, আর এই যে সম্পত্তিটা আছে এইটা হচ্ছে 22 দাগের সম্পত্তি। দুইটার মালিক হচ্ছে এ, ঠিক আছে। এখন বি নামক ব্যক্তি তিনি মূলত হচ্ছে 21 দাগের সম্পত্তিটা ক্রয় করবেন। এ নামক ব্যক্তি তিনিও 21 দাগের সম্পত্তিটাই বির কাছে বিক্রি করতে চাচ্ছেন। কিন্তু ঘটনাক্রমে যিনি দলিল লেখক আছেন, এই দলিল লেখক 22 দাগের সম্পত্তিটা বিক্রি করে দিলেন। কয় দাগের সম্পত্তি উল্লেখ করলেন? 22 দাগ, 22 দাগের সম্পত্তি উল্লেখ করলেন। ইতিমধ্যে আর একটা ব্যক্তি আসলো যার নাম সি। তাহলে কিনতে চাইছে 21 দাগ, বিক্রি করে দিয়েছে কয় দাগ? 22 দাগ। সি কি করলো? সে একে দেখলো যে এ দলিলে দেখলো যে 22 দাগের সম্পত্তি আমি বিক্রি করছি, আমি চেয়েছিলাম আসলে বিকে বিক্রি করতে 21 দাগ, 21 দাগ এটা তো পারিনি, তাহলে 21 দাগটা আমার বিক্রি করা দরকার। তিনি কি করলেন? এই সি কে 21 দাগের সম্পত্তি বিক্রি করে দিলেন। এখন এ এবং সির মধ্যে একটা চুক্তি হলো 21 দাগের সম্পত্তি বিক্রির, যেটা কেনার কথা ছিল বির, আর বি এবং এ এবং বির মধ্যে একটা চুক্তি হলো 22 দাগের সম্পত্তি বিক্রির, যেটা আসলে তার কেনার কথা ছিল। কিছুদিন পর এই বিক্রিটা সম্পাদন হলো। এখন এই যে সি ক্রয় করলো, তিনি হচ্ছে তৃতীয় পক্ষ। সি ক্রয় করলো, কিছুদিন পর এর নজরে আসলো যে বির নজরে আসলো যে আমি তো 22 দাগের সম্পত্তি কিনে ফেলছি, তাহলে আমার কি করা দরকার? দলিল সংশোধন করা দরকার। তাহলে তিনি দলিল সংশোধনের মামলা করলেন এবং এই দলিল সংশোধনে তিনি পক্ষ করলেন কাকে? বি ভার্সেস এ এবং সি। তাহলে এখন যে প্রশ্নটা সেটা হচ্ছে আদালত কি এই দলিলটা সংশোধন করে দিবে বা দেওয়ার ক্ষমতা আছে কিনা? এই ক্ষেত্রে আদালত বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে কিনা? কোশ্চেনটা বোঝা গেল কিনা? এই একটা এক্সাম্পল দিয়ে অনেকগুলো এক্সাম্পল দিব, সুতরাং এক্সাম্পল বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। যদি উদাহরণটা না বোঝেন তাহলে কিওয়ার্ড লিখবেন, কোশ্চেন রিপিট লিখবেন, কিওয়ার্ড, আমি কোশ্চেনটাকে রিপিট করব, ঠিক আছে।
ওকে, একটু জানাবেন, উত্তর করার চেষ্টা করবেন। যদি ভুল হয় কোনো সমস্যা নাই, কারণ ভুলের মাধ্যমে আপনারা শিখবেন। আর যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, আবারও বলবো, আপনারা যারা পরে যুক্ত হয়েছেন আপনারা আজকের ক্লাসটা শেয়ার দিবেন। শেয়ার দিয়ে ডান লিখে আমাদের যে লিখিত হ্যান্ডনোট আছে এটা ফ্রিতে জিতে নেওয়ার একটা সুযোগ আছে। শুক্রবারে ইনশাল্লাহ জানিয়ে দেওয়া হবে। আপনাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিবেন। আচ্ছা, কিউ আর বারবার লিখতেছেন? হ্যাঁ, একবার লিখলেই হবে, সমস্যা নাই। দেখেন, এর দুইটা সম্পত্তি আছে। একটা হচ্ছে 21 দাগের একটা সম্পত্তি, তার 22 দাগের একটা সম্পত্তি। সম্পত্তির দুইটা মালিক এ। বি নামক একজন ব্যক্তি এই 21 দাগের সম্পত্তিটা কিনতে চেয়েছেন। এও 21 দাগের সম্পত্তি বিকে দিয়ে বিক্রি করতে চাইছেন, কিন্তু যিনি দলিল লেখক আছেন তিনি ভুলক্রমে এই 22 দাগ লিখে ফেলছেন। 21 দাগকে কি কয় দাগ লিখেছেন? 22 দাগ লিখেছেন। এখন যে কোশ্চেনটা হচ্ছে, পরবর্তীতে এ কি করলেন, দেখলেন যে আমার তো 21 দাগ বিক্রি করার কথা ছিল, আমি তো পারি নাই, তাহলে আমি সির কাছে বিক্রি করে দিই 21 দাগের সম্পত্তি। তাহলে 21 দাগের সম্পত্তিটা এখন কাকে বিক্রি করলেন? সিকে। তাহলে দলিলে কি আছে? 22 দাগের কথা লেখা আছে। এখন বি একটা মামলা করছেন, তার এই যে 22 দাগের কথা উল্লেখ আছে এইটা বাদ দিয়ে তিনি সংশোধন করে এটাকে 21 দাগে রূপান্তর করতে চাচ্ছেন, কিন্তু 21 দাগের সম্পত্তি আবার কিনে ফেলছে সি। এখন মামলা হবে দলিল সংশোধনের কার মধ্যে? বি ভার্সেস এস এবং সি। তাহলে আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে, এই দলিল সংশোধন করার আদালতের সুযোগ আছে কিনা? না, এই দলিল সংশোধন করার সুযোগ নেই। কেন নাই? দেখেন, এখানে কিন্তু পক্ষদের মনোভাব ব্যক্ত হয় নাই। পক্ষদের মনোভাব ব্যক্ত হয় নাই সঠিকভাবে। দেখেন কিভাবে, দুইজনই এও বিক্রি করতে চাইছিল 21 দাগ, বিও ক্রয় করতে চাইছে 21 দাগ, কিন্তু বিক্রি হয়ে গেছে 22 দাগ। পক্ষদের মনোভাব কি ব্যক্ত হয়েছে? হয় নাই। তাহলে এটা তো দলীয় সংশোধনের একটা সঠিক আপনার হচ্ছে উপায়, তাই না? একটা ক্ষেত্র, সঠিক ক্ষেত্র। তারপর আদালত এই লাভটা এই সংশোধন করতে পারবে না। কেন পারবে না? কারণ এখানে এই সি যে সম্পত্তিটা ক্রয় করছেন তিনি সরল বিশ্বাসে ক্রয় করছেন, অর্থাৎ এই ঘটনা ছিল এটা তিনি জানতেন না। আর দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে তিনি মূল্যের বিনিময়ে ক্রয় করছেন। তাহলে যদি তিনি মূল্যের বিনিময়ে ক্রয় করেন, সেই ক্ষেত্রে তার এই সির স্বার্থহানি ঘটবে না। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। অর্থাৎ এই দলিল সংশোধন করা যাবে না। সেকেন্ড নাম্বার যে কোশ্চেনটা, সেটা হচ্ছে, এখন সি যদি এই যে সব ঘটনা জানেন যে 21 দাগের সম্পত্তি বিক্রি করার কথা ছিল, কিন্তু ভুলে 22 দাগ হয়েছে, এবার এ চিন্তা করলেন যে দলিল সংশোধন করে তো 21 লিখে নিতে পারে। এ কি করলেন? এই সিকে এই সম্পত্তিটা দান করে দিলেন। কি করলেন? দান করে দিলেন। তাহলে যে প্রশ্নটা সেটা হচ্ছে, যদি দান করতো, ক্রয় না করে সিকে যদি দান করা হতো, তাহলে এই ধরনের মামলা হলে দলিলটা সংশোধন করা যেত কি না? উত্তর করবেন। যদি দান করা হতো, সি ক্রয় করে নাই কিন্তু সম্পত্তিটা দান করেছে, তাহলে কি এই দলিল সংশোধন করা যেত কি না? প্রশ্নের উত্তর দিবেন। আপনারা যারা আমাদের সাথে বার কাউন্সিল লিখিত প্রস্তুতি নিতে চান, একটা সঠিক গাইডলাইন, নোট, মডেল টেস্ট সহ সব কিছু এখানে আছে, পরবর্তী এক্সামের আগ পর্যন্ত ক্লাস সহ, এবং প্রত্যেকটা ক্লাসই প্রবলেম এবং প্র্যাকটিক্যাল বেসড ক্লাস হবে ইনশাল্লাহ। তো আমাদের বাইরে আপনাকে আর কিছুই পড়তে হবে না। যদি আপনারা যুক্ত হতে চান, উপরের নাম্বারে যোগাযোগ করতে পারেন। প্রিলি একটা নতুন ব্যাচ শুরু হচ্ছে 6 তারিখে, 4 তারিখ পর্যন্ত স্পেশাল ডিসকাউন্ট আছে। প্রিলি ব্যাচে যারা যুক্ত হতে চান তারাও পারবেন। আর লাস্টলি বলবো, যারা অফলাইনে ক্লাস করতে চান, শুক্রবার 3 তারিখে ক্লাস আছে অফলাইনে, চাইলে যুক্ত হতে পারেন, আসতে পারেন। আচ্ছা দেখেন, যদি এটা দান হতো তাহলে এটা পারা যাইতো না। কেন পারা যাইতো না? সবাই হ্যাঁ হ্যাঁ বললে হবে? সংশোধন হওয়া যেত। তাহলে দান হলে এই শর্ত পূরণ করে না, ঠিক আছে? তাহলে যেত, যদি দান হইতো তাহলে যেত, এই সংশোধন করা যেত। কিন্তু তাহলে দানের ক্ষেত্রে বলা হচ্ছে মূল্যের বিনিময় ক্রয়ের ক্ষেত্রে, দানের ক্ষেত্রে এটা সংশোধন করা যেত। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এখন আর একটা প্রবলেম একটু দেখি। আচ্ছা, এইটার প্রবলেম না দেখে এটা একটু আলাপ করি। তাহলে সীমাবদ্ধতা, প্রথম সীমাবদ্ধতাটা পেয়েছে। প্রথম যে সীমাবদ্ধতাটা ছিল, সেই সীমাবদ্ধতাটা হচ্ছে, যিনি মূল্যের বিনিময় ক্রেতা, সরল বিশ্বাস এবং মূল্যের বিনিময়ের ক্রেতার স্বার্থ নষ্ট করা যাবে না। তাহলে সরল বিশ্বাসে মূল্যের বিনিময় ও মূল্যের বিনিময় যিনি লাভ করেন,
লাভকারীর স্বার্থ নষ্ট করা যাবে না দলিল সংশোধন করতে গিয়ে। আচ্ছা, এরপরে যে দ্বিতীয় যে সীমাবদ্ধতা, এই সীমাবদ্ধতা হচ্ছে যদি আপনি কোনো দলিলের পক্ষে, যদি আপনি কোনো দলিলের পক্ষ কিসের মধ্যে কি ঢুকান, পক্ষ যদি মারা যায় পরে, আগে পক্ষ কি হতে পারবে না হতে পারে বলবো, একটু ওয়েট করেন। যদি কোনো দলিলের অসংশোধিত দলিলের উপর ভিত্তি করে আপনি কোনো ডিক্রি লাভ করেন এবং আপনি সেই ডিক্রি জারি করেন, তাহলেও আপনি আর দলিল সংশোধন করতে পারবেন না। তাহলে যদি কোনো অসংশোধিত দলিল, অসংশোধিত, যদি কোনো অসংশোধিত দলিল, এই দলিলের উপর ভিত্তি করে আপনি কোনো ডিক্রি লাভ করেন এবং এই ডিক্রিটা যদি আপনি জারি করেন, তাহলেও আপনি এই দলিল কি করতে পারবেন না, সংশোধন করতে পারবেন না, আর এই দলিল সংশোধন করার সুযোগ নেই। 3 নম্বর যে সীমাবদ্ধতা, সেটা বলা হচ্ছে যদি এক পক্ষের ভুল হয়, তাহলে কি হতে হবে, পারস্পরিক ভুল। যদি কোনো এক পক্ষের ভুল হয়, তাহলেও এই দলিলটাকে আর সংশোধন করার সুযোগ থাকে না বা সংশোধন করা যায় না। এরপর যে বিষয়টা বলা হয়েছে সেটা হচ্ছে যদি কোনো আইনগত ভুল থাকে, আইনগত ভুল, তাহলে আপনাদের উভয় পক্ষের ভুল, কিন্তু ভুলটা হচ্ছে একটা আইনগত ভুল, ঘটনাগত ভুল না। তাহলে যদি কোনো আইনগত ভুল থাকে, এই আইনগত ভুল হলেও দলিলটা কি করা যাবে না, সংশোধন করা যাবে না। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তাহলে দেখেন এটা সীমাবদ্ধতা হচ্ছে, এই সীমাবদ্ধতাগুলো যদি থাকে তাহলে এই দলিলটাকে আদালত কি করতে পারবে না, সংশোধন করতে পারবে না। এটা হচ্ছে আদালতের সীমাবদ্ধতা। এখন এইখানে আরও একটা সীমাবদ্ধতা আছে, যেটা হচ্ছে পক্ষের সীমাবদ্ধতা। আদালতকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে এই যে দলিল সংশোধনের মামলাটা হচ্ছে, এই দলিল সংশোধনের যিনি মামলাটা করছেন তিনি উপযুক্ত পক্ষ কিনা, অর্থাৎ দলিল সংশোধন চাওয়ার জন্য তার অধিকার আছে কিনা। তাহলে এইটা আদালতকে প্রথম সন্তুষ্ট হতে হবে। যদি আদালত এটা সন্তুষ্ট না হয় বা এটা যদি সন্তুষ্ট না হতে পারে বা উপযুক্ত পক্ষ না হয়, তাহলে আদালত এই ডিক্রি দিতে পারবে না বা দলিল সংশোধন করতে পারবে না। তাহলে দলিল সংশোধনের পক্ষ কে হতে পারবে, কে মামলা করতে পারবে, কে মামলা করবে? তাহলে দেখেন, দলিল সংশোধনের মামলা করতে হলে প্রথম যিনি মামলা করতে পারবেন সেটা হচ্ছে দলিলের যিনি পক্ষ আছেন, দলিলের পক্ষ। তাহলে দলিলের পক্ষ মামলা করতে পারবেন। দ্বিতীয় যে বিষয়টা বলা হয়েছে সেটা হচ্ছে দলিলের যে কোনো পক্ষের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি। এই যে দলিলের পক্ষ আছে, এই দলিলের পক্ষের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি যারা আছেন, সেই প্রতিনিধিও দলিল সংশোধনের মামলা করতে পারবেন। তৃতীয় বলা হয়েছে যে দলিলের পক্ষের যারা উত্তরাধিকার আছে, দলিলের এক নং বুঝতে পারলাম না, আল্লাহু আকবার, এতক্ষণ কি বুঝাইলাম? সরল বিশ্বাসের মূল্যে লাভকারের স্বার্থ নষ্ট করা যাবে না, উদাহরণ দিয়ে যেটা বুঝাইলাম সেইটাই 1 নং লিখছি, সংক্ষেপে লিখছি। দলিলের পক্ষদের যারা উত্তরাধিকারী আছেন, এই উত্তরাধিকারীগণ মামলা করতে পারবেন। এরপর যে বিষয়টা বলা হয়েছে সেটা হচ্ছে দলিলের যে কোনো পক্ষের নিকট যিনি হস্তান্তর গ্রহীতা। তাহলে দলিলের পক্ষের নিকট থেকে যিনি লাভ করেছেন, একটু উপরে লিখি, এটা মুছে ফেললাম। তাহলে যিনি লাভ করেছেন, গ্রাউন্ড নাম্বার 4, দলিলের পক্ষদের থেকে যিনি হস্তান্তর গ্রহীতা হয়েছেন, তিনিও এই মামলা করতে পারবেন। আচ্ছা, এইগুলো জানলেই চলবে। তাহলে দেখেন, দলিলের যিনি পক্ষ আছে, দলিলের পক্ষের যারা স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি আছে, দলিলের পক্ষদের যারা উত্তরাধিকার আছে, দলিলের পক্ষদের থেকে যিনি হস্তান্তর গ্রহীত হয়, সেই ব্যক্তি কি করতে পারবেন, মামলা করতে পারবেন। এখন দেখেন, এখানে এই যে 4 ক্যাটাগরির পক্ষের কথা বললাম, এদের বাইরে
যদি কেউ মামলা করতে চায় তাহলে এই মামলায়ও আদালত কি দিবে না, আদালত দলিল সংশোধনের নির্দেশ দিতে পারবে। এটাও আদালতের একটা সীমাবদ্ধতা। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। 1 নং কোর্টটার এইটার 1 নং এটা তো বুঝিয়েছি। সরল যেটা আগে লিখে দিয়েছিলাম, মানে যেটা আলোচনা করেছি সেই বিষয়টাই সংক্ষেপে লিখেছি, আর কিছু না। আচ্ছা, এতটুকু আশা করি বুঝতে পেরেছেন। এখন যে বিষয়টা সেটা হচ্ছে আমরা এই রিলেটেড কিছু সমস্যা দেখব, এরপর হচ্ছে একটু সামনে অগ্রসর হবো। এতটুকু ক্লিয়ার কিনা একটু জানাতে হবে, ক্লিয়ার কিনা, বুঝতে পেরেছেন কিনা, কোনো পয়েন্ট নেই, কোনো কোশ্চেন আছে কিনা। তাহলে দলিলের পক্ষের ক্ষেত্রে একটা সীমাবদ্ধতা আছে, যদি সঠিক পক্ষ দলিল সংশোধনের মামলা না করে তাহলে ওই মামলা আদালত অ্যাকসেপ্ট করতে পারবে না। আচ্ছা, আবারও বলি, আপনারা যারা আমাদের সাথে লিখিত প্রস্তুতি নিতে চান, নতুন যে 120 দিনের যে প্যাকেজটা শুরু হচ্ছে, উপরের নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর আপনারা যারা আমাদের সাথে প্রিলি প্রস্তুতি যুক্ত হতে চান, 6 তারিখে নতুন একটা ব্যাচ শুরু হচ্ছে টার্গেট 50 ডেজের, যুক্ত হতে পারেন। অফলাইনে যুক্ত হলে শুক্র শনিবার ক্লাস আছে ফার্ম গেটে, আপনার চাইলে সেখানেও যুক্ত হতে পারেন। যে কোনো প্রয়োজন উপরোক্ত নাম্বারে যোগাযোগ করতে পারেন। প্রত্যেকটা প্যাকেজই আপনার কমপ্লিট প্যাকেজ, নোট, মডেল টেস্ট, এক্সামের আগ অবধি ক্লাস সব কিছু সহ এই প্যাকেজগুলো থাকছে। একটা বেস্ট জার্নির জন্য আশা করি যুক্ত হতে পারেন বা যুক্ত হওয়া যায়। আপনারা যারা এখন থেকে এখনই রিটেন প্রস্তুতি শুরু করতে চান, যেহেতু রিটেনের প্রস্তুতির একটু ব্যাপকভাবে নিতে হয় এবং তুলনামূলক একটু সময় বেশি প্রয়োজন, সুতরাং তারাও যোগাযোগ করতে পারেন। আচ্ছা, তাহলে এখন আমরা যে কনসেপ্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই দলিল সংশোধনের মামলা দায়ের না করে বিকল্প প্রতিকার আমরা কিভাবে পেতে পারি। এইটা দেখার আগে একটা এক্সাম্পল দিব, এরপরে হচ্ছে আমরা একটু আলাপ করি। দেখেন, এক্সাম্পলগুলো গুরুত্বপূর্ণ। দেওয়ানি মামলার ক্ষেত্রে এক্সাম্পলগুলো খুব গুরুত্বপূর্ণ। এই একটা জমি আছে, আগের এক্সাম্পলটাই ধরেন। এই জমিটা হচ্ছে 21 দাগের জমি, এই একটা জমি আছে, এটা হচ্ছে 22 দাগের জমি। এখন দলিল সংশোধনের মামলার তামাদি মেয়াদ আপনারা জানেন 3 বছর তামাদি মেয়াদ, 3 বছর তামাদি মেয়াদ। এ নামক ব্যক্তির, দুইটা সম্পত্তি এ নামক ব্যক্তির, বি 21 দাগের জমিটা ক্রয় করতে গিয়ে বি 22 দাগের জমিটা কিনে ফেলছে। যখন কিনছে বা যখন রেজিস্ট্রি হয়েছে তখন তিনি দেখছে যে আমি 22 দাগের জমিটাই কিনেছি। তাহলে তার জ্ঞানের মধ্যে আসার পরে, তার যখন জ্ঞানের মধ্যে আসছে, জ্ঞানের মধ্যে আসার পরে তিনি এই 21 নামক জমিটাই, 21 দাগের জমিটাই তিনি দখলে চলে গেছেন। এটা দখল নিয়েছেন বা আগে থেকেই তিনি দখলে ছিলেন, এখন 21 দাগের, বাট দলিল হয়েছে 22 দাগের জমির। এরকম ভুল হয়, আপনারা যখন দেওয়ানি প্র্যাকটিসে যাবেন দেখবেন। কিন্তু তিনি দলিলের যে ভুলটা ছিল সেটা তিনি জ্ঞাত ছিলেন। 4 বছর পরে, 4 বছর পর এই তাকে 21 নামক যে জমিটা আছে, 21 নামক যে দলিলটা আছে, যে 21 নামক যে দাগে তিনি দখলে আছেন, এটা তো তিনি অলরেডি দখলে আছেন। 4 বছর পরে এই বি নামক ব্যক্তিকে এ এখান থেকে উচ্ছেদ করছে। এ কি করছে? উচ্ছেদ করছে। এখন 4 বছর যেহেতু পার হয়ে গেছে, তার তো দলিল সংশোধনের মামলা করার সুযোগ নাই। তাহলে তিনি কি করতে পারেন? তার প্রতিকারটা আসলে কোথায়? বিষয়টাকে বুঝাইতে পেরেছি? দেখেন, একজন ব্যক্তির 21 নামক দাগের জমিটা কেনার কথা ছিল, তিনি কিনে ফেলেছেন 22 নামক দাগের জমি, দখলে আছেন 21 নামক জমি। মালিক 4 বছর পরে এসে বললেন, এই মেয়া, তুমি তো 22 নামক দাগের জমি কিনছো, তুমি এইটা দখলে কে? তুমি ওনাকে উচ্ছেদ করলো। তাহলে ওনার কি প্রতিকার আছে? ওনার তো এখন আর সংশোধন করার সুযোগ নাই, কারণ 3 বছর শেষ হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে কি এই 21 নামক দাগের জমি উনি পাবেন না? তার কি বিকল্প কোনো প্রতিকার আছে? কমেন্টে জানান কি প্রতিকার আছে। তাহলে দেখেন, ওনার একটা সুযোগ আছে, এই সম্পত্তিটা পুনরুদ্ধার করার সুযোগ আছে। অর্থাৎ এসআর অ্যাক্টের 9 ধারা অনুযায়ী তার মামলা করার সুযোগ আছে। এসআর অ্যাক্টের কত ধারা অনুযায়ী তার মামলা করার সুযোগ আছে? তিনি 9 ধারা অনুযায়ী সম্পত্তি পুনরুদ্ধারের সুযোগ আছে। এখন এর বাইরে আরো সুযোগ আছে। কি কি সুযোগ আছে? যদি এই সম্পত্তিটা
তিনি চাইলে যদি একটা দীর্ঘ সময় দখলে রাখেন, দীর্ঘ সময় দখলে রাখলে তার আরও একটা মামলা করার সুযোগ থাকে। দীর্ঘ সময় যদি দখলে রাখেন তাহলে কি আছে, তার চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করার সুযোগ আছে, কারণ এগুলো সব দখলের উপর ভিত্তিতে করে। ঠিক আছে, এরপরে দলিল বাতিল করার তামাদি মেয়াদ কতদিন? 3 বছর। দলিল সংশোধনের তামাদি মেয়াদ নাই, তাহলে দলিল বাতিল করার তামাদি মেয়াদ আছে? নাই। তাহলে তিনি দখল পুনরুদ্ধার অর্থাৎ সেকশন 9 অনুযায়ী মামলা করতে পারবেন। তিনি যদি একটা দীর্ঘদিন সময় দখলে থাকেন তাহলে তিনি চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করতে পারেন। তাহলে বিকল্প প্রতিকার হিসাবে সম্পত্তি পুনরুদ্ধারের মামলা করা যায়। আর কি চাওয়া যায়? চিরস্থায়ী নিষেধাজ্ঞা চাওয়া যায়, যদি তিনি দীর্ঘদিন যাবত এটাকে দখল প্রমাণ করতে পারেন, চিরস্থায়ী নিষেধাজ্ঞা ক্লেম করা যায়। ঠিক আছে, এরপর দেখেন, যদি কোনো ব্যক্তি আপনার এই রকমের ক্ষেত্র হয় যেখানে দেখেন সেম প্রবলেমটাই আমরা একটু ভিন্নভাবে দেখাই, তাহলে বলবেন এখানে কি প্রতিকার পাওয়া যায়। সেম প্রবলেমটাই একটু ভিন্নভাবে দেখাচ্ছে। সেটা হচ্ছে প্রবলেম একটাই, এই হচ্ছে সম্পত্তি 21, এই হচ্ছে সম্পত্তি 22, তার তামাদি মেয়াদ হচ্ছে 3 বছর। তিনি কিনেছেন 22, দেখ দলিলে লেখা 22, দখলে আছেন 21, দলিলে লেখা 22, দলিলে 22, দখলে আছেন 21, তামাদি মেয়াদ 3 বছর শেষ, এখন 21 দখলে আছেন, তাহলে তিনি আর কি প্রতিকার পেতে পারেন? বিষয়টা কি বুঝতে পেরেছেন? তার কিন্তু আর এখন আর এই যে দলিল সংশোধন করার সুযোগ নাই। কেন দলিল সংশোধন করার সুযোগ নাই? কারণ তার তামাদি মেয়াদ তো শেষ। এখন তিনি বিকল্প প্রতিকার হিসাবে এই যে সম্পত্তিটা তার কিন্তু কেনার কথা ছিল 21, বিক্রি করার কথা ছিল 21, দলিল হয়ে গেছে 22, এখন তিনি 21 টাকার সম্পত্তি দখলে আছেন, তাহলে তিনি বিকল্প প্রতিকার হিসেবে কি চাইতে পারেন? একটু বুদ্ধি খাটান। তাহলে দেখেন এখানে তার আরো 2টা প্রতিকার পাওয়ার সুযোগ আছে। একটা হচ্ছে বিরুদ্ধ দখল, অ্যাডভার্স পজেশন ক্লেম করার তার সুযোগ আছে, আর একটা হচ্ছে ঘোষণামূলক প্রতিকার পাওয়ার তার সুযোগ আছে। ঠিক আছে, তাহলে যেখানে দলিল সংশোধনের বিকল্প প্রতিকার হিসেবে এইগুলো যাওয়ার সুযোগ আছে। আর আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে দলিল সংশোধনের পাশাপাশি আরেকটা বিকল্প, এগুলো কিন্তু যেখানে দলিল সংশোধন আপনি পাওয়ার সুযোগ নাই অথবা এইগুলো আপনি চাইতে পারেন, আরেকটা বিকল্প প্রতিকার পাওয়ার সুযোগ আছে, সেটা হচ্ছে দলিল বাতিলও চাওয়া যায়। তাহলে এখানে অবশ্যই তামাদি মেয়াদ থাকতে হবে। দলিল সংশোধনের তামাদি মেয়াদ না থাকলে দলিল বাতিল চাওয়ার সুযোগ নেই, কারণ তামাদি মেয়াদ সেম। তাহলে যদি তামাদি মেয়াদ থাকে তাহলে দলিল বাতিল চাওয়া যায়। ঠিক আছে, ক্লিয়ার কিনা? এতটুকু বুঝতে পেরেছেন কিনা? কোনো কোশ্চেন আছে কিনা জানাবেন। হ্যাঁ, তাহলে ঘোষণামূলক প্রতিকার পাইতে পারেন, তিনি বিরুদ্ধ দখলের যে দাবি বা অ্যাডভার্স পজেশনের যে বিষয়টা আছে সেটাও ক্লেম করতে পারেন, এবং তিনি দলিল বাতিল চাইতে পারেন। বুঝতে পেরেছেন? তাহলে এইগুলো হচ্ছে একটা দলিল সংশোধনের বিকল্প প্রতিকার হিসাবে আপনি এইগুলোকে ক্লেম করতে পারেন। আচ্ছা, আপনারা কিন্তু বুঝতে পেরেছেন আশা করি। কোনো কোশ্চেন থাকলে দ্রুত জানাতে হবে। যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা চলে যাব দলিল বাতিলের যে কনসেপ্টটা আছে সেই বাতিলের কনসেপ্ট নিয়ে একটু কথা বলবো। এখানে দলিল বাতিল হলে কি কি ক্ষেত্র কি কি শর্ত পূরণ করতে হয় এবং আনুষঙ্গিক বিষয় নিয়ে একটু কথা বলবো। ওকে, দ্রুত জানাতে হবে। যদি বোঝা যায় তাহলে ক্লিয়ার লিখতে হবে। যদি কোনো কোশ্চেন থাকে মেনশন করতে হবে কোশ্চেনটা কোথায় এবং হচ্ছে বুঝতে পারছেন কিনা এটা একটু জানিয়ে ফেলতে হবে। তাহলে দলিল সংশোধনের যে বিষয়গুলো ছিল আমরা মোটামুটি দেখা শেষ করলাম। ক্ষেত্র সীমাবদ্ধতা, কে দলিল সংশোধন করতে পারবে, এবং দেখলাম যে বিকল্প প্রতিকার হিসাবে কি পাওয়া যায়। এখান থেকে প্রবলেম আসার সম্ভাবনা আছে, সীমাবদ্ধতা এবং বিকল্প প্রতিকার, এখান থেকে প্রবলেম আসতে পারে। এগুলো প্র্যাকটিক্যাল বেসড আলোচনা বা প্র্যাকটিক্যাল বেসড বিষয়। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। যারা আমাদের সাথে লিখিত প্রিলি ব্যাচে যুক্ত হতে চান অফলাইন বা অনলাইনে যোগাযোগ করতে পারেন। আচ্ছা দেখেন, এই সম্পত্তিটা আমি 12 বছরের বেশি দখলে রেখেছি, তাহলে আমি এই মালিকের মালিকানা অস্বীকার করেই তো দখলে রাখছি 12 বছরের বেশি। তাহলে আমি কি চাইতে পারি? বিরুদ্ধ দখলের যে ক্লেম, অ্যাডভার্স পজিশনের
যেটাকে আমরা বলি প্রেসক্রিপশন, এর অধিকার সৃষ্টি আমরা অ্যাডভার্স পজিশন ক্লেম করতে পারি। আবার আমি যেহেতু এই সম্পত্তিটার দখলে আছি, আমি কি করতে পারি, এই সম্পত্তির অধিকার আমার, এই মর্মে আমি ঘোষণামূলক প্রতিকার পাইতে পারি। আবার আরেকটা কাজ করতে পারি, দলিল বাতিলও চাইতে পারি। যে ক্ষেত্রে আমার দলিলটা সংশোধন করা যোগ্য না, সেই ক্ষেত্রে আমি ওই দলিলটাকে বাতিল হিসেবে ক্লেম করতে পারি। যদি সংশোধনই না করা যায়, বিকল্প প্রতিকার হিসেবে আমি কি করতে পারি, এই দলিলটাকে বাতিল চাইতে পারি। ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এটা যদি বোঝা যায় তাহলে আমরা এখন চলে যাব যে দলিলের যে বিষয়গুলো আছে, যেটা হচ্ছে দলিল বাতিলের কনসেপ্ট নিয়ে একটু কথা বলবো। দলিল বাতিলের ক্ষেত্রে প্রথম আমরা দেখব যে দলিল যদি বাতিল করতে চাই, এই বাতিলের শর্ত কি কি। সেকশন 39 দেখেন, দলিল বাতিলের ক্ষেত্রে প্রথম যে শর্ত পূরণ করতে হবে সেটা হচ্ছে একটা দলিল হবে, যে দলিলটা হবে বাতিল অথবা বাতিলযোগ্য। তাহলে প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে একটা দলিল হবে এবং এই দলিলটা হতে হবে বাতিল অথবা বাতিলযোগ্য। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে এই দলিল বাতিল বা বাতিলযোগ্য হওয়ার কারণে এই যে দলিলটা আছে, এই দলিলের যে অস্তিত্ব আছে, এই অস্তিত্ব থাকার কারণে এই দলিলের অস্তিত্ব গুরুতর ক্ষতির কারণ সৃষ্টি করে, ক্ষতির কারণ হয়। তাহলে দেখেন, গুরুতর ক্ষতির কারণ কি, যে ক্ষতিগুলো হচ্ছে ক্ষতিপূরণের মাধ্যমে মঞ্জুর করা যায় না, এগুলোকে বলা হয় গুরুতর ক্ষতি। তাহলে এই যদি কোনো দলিল বাতিল বা বাতিলযোগ্য হয় এবং এর অস্তিত্ব যদি গুরুতর হওয়ার কারণ থাকে, তাহলে এই দলিলগুলোকে আপনি কি করতে পারেন, এই দলিলগুলোকে বাতিল চেয়ে আপনি মামলা করার সুযোগ আছে। বাতিল চেয়ে মামলা, এই যে মামলাটা আপনি করবেন, এই মামলাটা করবেন আপনি 39 অনুযায়ী মামলা করার সুযোগ আছে। এখন যে বিষয়টা সেটা হচ্ছে দলিল বাতিলটা কি এবং বাতিলযোগ্যটা কি। দেখেন, যে দলিলটা আইনত অবৈধ, তাহলে যে দলিলটা আইনত অবৈধ সেই দলিলকে বলা হয় বাতিল দলিল। আর যে দলিলটা আইনত শুরু থেকে অবৈধ নয়, অর্থাৎ একটা দলিল যদি 4টে উপায়ে তৈরি করা হয় সেটাকে বলা হয় বাতিলযোগ্য। কি কি 4টে উপায়? 4টে উপায়ে যদি একটা দলিল তৈরি করা হয়, এই 4টে উপায়টাকে আবার বলা হয় পক্ষদের ফ্রি কনসেন্ট নাই বা স্বাধীন সম্মতি নাই। তাহলে যে দলিলে পক্ষদের স্বাধীন সম্মতি না থাকে, স্বাধীন সম্মতি নাই, সেই দলিলটা হয় বাতিলযোগ্য দলিল। এখন স্বাধীন সম্মতি নেই, কখন স্বাধীন সম্মতি থাকে না? কোনো দলিল যদি প্রতারণা নিয়ে করা হয়, প্রতারণা নিয়ে কোনো দলিল করা হয়, তাহলে এই দলিলে পক্ষের কি থাকে না, ফ্রি কনসেন্ট বা স্বাধীন সম্মতি থাকে না। দ্বিতীয় বলা হয়েছে যদি অবৈধ প্রভাবের মাধ্যমে যদি কোনো দলিল করা হয়, অবৈধ প্রভাব, আনডিউ ইনফ্লুয়েন্স, তাহলে এই দলিলে বলা হয় যে পক্ষদের স্বাধীন সম্মতি নেই। তৃতীয় বলা যায় যদি আপনার ভুল উপস্থাপন করার মাধ্যমে কোনো দলিল করা হয়, তাহলে বলা যায় যে এই দলিলে পক্ষদের কি নেই, স্বাধীন সম্মতি নেই। চতুর্থ হচ্ছে যদি ভয়ভীতি দেখিয়ে কোনো দলিল করা হয়, তাহলে এই দলিলেও স্বাধীন সম্মতি নেই। তাহলে এইগুলো হচ্ছে বাতিলযোগ্য দলিল। যে পর্যন্ত আদালত এই দলিলটাকে বাতিল না করবে সেই পর্যন্ত এই দলিলের স্ট্যাটাস কিন্তু এটা বৈধ দলিল। বুঝতে পেরেছেন? যে পর্যন্ত আদালত বাতিল, যেমন আপনার সাথে প্রতারণা করে সেইটা জানেন কি, আদালত জানে আপনি না জানানোর আগ পর্যন্ত বলেন না, তাহলে এইটা তো আর কেউ জানে না, তাহলে এইটা কিন্তু আপনি যদি চান এটা বৈধ দলিল হতে পারে। কিন্তু আপনি যখন আদালতের মাধ্যমে এটাকে বাতিল করাবেন, আদালত যদি বাতিল করে তখন এটা বাতিল। আবার দেখেন, আপনাকে ভয় দেখিয়ে, সেটা জানেন কি, ভয় দেখানোর মাধ্যমে একটা দলিল হয়েছে, তাহলে এই দলিলগুলো হচ্ছে বাতিলযোগ্য দলিল। আর ভয়ের দলিল কি বা বাতিল দলিলকে, যে দলিল আইনের দৃষ্টিতে অবৈধ বা বেআইনি দলিল, কি কেমন দলিল, যে দলিলে কোনো বিনিময় নাই, কনসিডারেশন নাই, এই দলিলটা অবৈধ দলিল। যে দলিলে আপনার হচ্ছে বাজি চুক্তি রিলেটেড কোনো দলিল, যে বিষয়ের কোনো অস্তিত্ব নাই, এই বিষয় নিয়ে যদি কোনো দলিল করা হয়, তারপর যে যদি ব্যবসায়িক বাধা সৃষ্টি করার জন্য কোনো দলিল করা হয়, বিবাহে বাধা সৃষ্টি করার জন্য যদি কোনো দলিল করা হয়, তারপর হচ্ছে যে অসম্ভব বিষয়বস্তু নিয়ে যদি কোনো দলিল করা হয়, এই যে দলিলগুলো আছে এইগুলো হচ্ছে আইনের দৃষ্টিতে অবৈধ দলিল। আর এই যে অবৈধ দলিল এগুলোকে বলা হবে বাতিল দলিল। আর বাতিলযোগ্য দলিল যদি কোনো দলিল এই 4টা মাধ্যমে সৃষ্টি হয় সেটাকে বলা হচ্ছে বাতিলযোগ্য দলিল। এখন এই বাতিল বা বাতিলযোগ্য দলিল হলেই আপনি এটাকে বাতিল করতে পারবেন না যে পর্যন্ত এই দলিলের অস্তিত্বটা আপনার স্বার্থের গুরুতর ক্ষতির সৃষ্টি না করে।
যদি কারো স্বার্থে এই দলিল গুরুতর ক্ষতির সৃষ্টি না করে সেই পর্যন্ত এই দলিলকে বাতিল করার সুযোগ নাই। তাহলে এই দুইটা শর্তই সমভাবে প্রযোজ্য, অর্থাৎ বাতিল হইলো, বাতিলযোগ্য হইলো, আমি চাইলাম দলিল বাতিল করতে পারবো না যে পর্যন্ত আমার এই দলিলের অস্তিত্ব আমার কোনো স্বার্থকে হানি না ঘটায়। এখন যে বিষয়টা সেটা হচ্ছে, এই যে দলিল যদি বাতিল চাওয়া হয়, তাহলে এই দলিল বাতিল চাওয়ার ক্ষেত্রে দুই ধরনের মূলত হচ্ছে প্রতিকার পাওয়া যায়। তাহলে কি কি প্রতিকার আপনি ক্লেম করতে পারেন সেটা একটু দেখি। প্রথম যে প্রতিকারটা পাওয়া যায় সেটা হচ্ছে এই দলিলটাকে বাতিল বা বাতিল যোগ্য ঘোষণা করা। তাহলে এই দলিলটাকে বাতিল বা বাতিল যোগ্য ঘোষণা করা, বা যেটাকে আমরা বলে থাকি এই দলিলকে বাতিল হিসাবে নিষ্পত্তি করা। তাহলে একটা হচ্ছে বাতিল হিসাবে নিষ্পত্তি। আর একটা প্রতিকার পাওয়া যায় সেটা হচ্ছে বা চাওয়া যায় সেটা হচ্ছে দলিল অর্পণের আদেশ। দলিল অর্পণের আদেশ। এখন এই 39 ধারা অনুযায়ী দলিল অর্পণের আদেশ দিয়ে আসলে কি লাভ, বা কোন ক্ষেত্রে এটা প্রয়োগ হয়, কোন ক্ষেত্রে বাতিল হিসেবে নিষ্পত্তির বিধানটা প্রয়োগ হয়। যে ক্ষেত্রে দলিল রেজিস্ট্রি হয় না এবং পৃথিবীতে একটা দলিলেরই অস্তিত্ব আছে, এই দলিলটা অর্পণের আদেশ দেওয়া যায়। যেমন এই একটা দলিল তৈরি করছে, একটা মিথ্যা চুক্তিপত্র, মিথ্যা চুক্তিপত্র। তাহলে এই যে মিথ্যা চুক্তিপত্র তৈরি করলো, এই মিথ্যা চুক্তিপত্রটা দেখাইলো এ এবং বির মধ্যে চুক্তি হয়েছে, এ এবং বি। বি একটা মামলা করলো, এই চুক্তিপত্র কিন্তু নিবন্ধিত হয় না, এই একটা চুক্তিপত্রই আছে, বি একটা মামলা করলো। এখন আদালত যদি একে বলে যে এই চুক্তিপত্রটা তুমি বিকে দিয়ে দাও, তাহলে এই চুক্তিপত্রের আর কোনো অস্তিত্ব থাকলো না। তাহলে দেখেন এখানে কিন্তু বাতিল না করে এই চুক্তিপত্র যদি অর্পণের নির্দেশ দেওয়া যায়, অথবা বাতিল করে যদি অর্পণের আদেশ দেওয়া হয়, তাহলে কিন্তু এই চুক্তিতে এখানে শেষ। এটা একটা মাত্রই বিষয় আছে। কিন্তু এটা যদি নিবন্ধিত হয়ে যায় তাহলে এটা অর্পণের আদেশ দিয়ে লাভ নাই, তখন এটাকে হচ্ছে বাতিল হিসেবে আদালতের নিষ্পত্তি করতে হবে। তাহলে বাতিল হিসেবে আদালত নিষ্পত্তি করতে পারে, অথবা যেটাকে আমরা বলতে পারি বাতিল হিসেবে আদালত ঘোষণা করতে পারে, অথবা এই দলিলকে অর্পণের আদেশের মাধ্যমে এই 39 ধারা অনুযায়ী প্রতিকার আদালত মঞ্জুর করতে পারে। এখন যে বিষয়টা সেটা হচ্ছে, এই যিনি যদি কেউ দলিল বাতিল করতে চায়, তাহলে এই দলিল বাতিল করতে পারবে কে? ঠিক আছে, তাহলে আমরা এখন একটু দেখি যে দলিল আসলে বাতিল করতে কে পারে। প্রথম হচ্ছে এই দলিলের যারা পক্ষ আছে, দলিলের যারা পক্ষ আছে তারা যদি দলিলটা ভয়েড বা ভয়েডেবল হয়, দলিলটা বাতিল করতে চাইতে পারে। দ্বিতীয় নম্বরে যেটা আছে সেটা হচ্ছে দলিলের পক্ষের যিনি প্রতিনিধি আছেন, সেই প্রতিনিধিরাও এটা চাইলে বাতিল করতে চাইতে পারে। তৃতীয় বলছে দলিলের পক্ষের যারা উত্তরাধিকার আছেন তারাও এটাকে বাতিল করতে চাইতে পারেন। চতুর্থে বলা হয়েছে দলিলের পক্ষের মাধ্যমে যিনি স্বার্থ লাভ করে তিনিও চাইতে পারেন। পঞ্চম বলেছে যিনি তৃতীয় ব্যক্তি, দলিলের পক্ষ নাই, তাহলে তৃতীয় ব্যক্তি এই দলিলের বিষয়বস্তুর মাধ্যমে এই দলিলে যার স্বার্থ আছে, যিনি দলিলের পক্ষ নাই কিন্তু এই দলিলের বিষয়বস্তুতে যার স্বার্থ আছে, তিনিও দলিল বাতিল চাইতে পারবে। তাহলে দেখেন দলিল বাতিল চাওয়ার ক্ষেত্রে আপনার কি করতে পারে, যে দলিলের পক্ষ হবে ব্যাপারটা এমন নয়, দলিলের যিনি পক্ষ নয় তৃতীয় ব্যক্তি, কিন্তু দলিলের বিষয়বস্তুতে যদি তার কোনো স্বার্থ থাকে বা দলিলের বিষয়বস্তুর কারণে কোনো স্বার্থ হানি ঘটে, তাহলে কিন্তু তিনি কি করতে পারেন, এই দলিলটাকে বাতিল চাইতে পারেন। দেখেন বিষয়টা বুঝছেন কিনা। আচ্ছা, এরপরে যে কনসেপ্টটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে একটা প্রবলেম দেখার চেষ্টা করব, এরপরে আমরা একটু সামনে অগ্রসর হব। যে প্রবলেমটা পক্ষ রিলেটেড একটা প্রবলেম। আচ্ছা দেখেন, প্রবলেমটা হচ্ছে এই একটা সম্পত্তি আছে, এই সম্পত্তি এ
এবং বির মধ্যে একটা চুক্তির মাধ্যমে এই সম্পত্তিটা বিক্রি হয় এবং একটা দলিল সৃষ্টি হয়। তাহলে ধরেন দলিলের মালিক হচ্ছে এ, বিক্রি করছে বির কাছে। এখন বির যে দাবিটা, এই দাবিটা হচ্ছে এ তাকে ভয় দেখিয়ে কি করছে, বির দাবি হচ্ছে এ তাকে, আচ্ছা না বির দাবিটা না, ধরেন এর দাবিটা, তাহলে এই দলিলটা সম্পত্তিটা মূলত হচ্ছে এর, বিক্রি করছে কার কাছে, বির কাছে। এখন এর যে দাবি, এর দাবি হচ্ছে বি তাকে ভয় দেখিয়ে এই সম্পত্তিটা লাভ করছে, ভয় দেখিয়ে কি করছে, সম্পত্তি লাভ করছে, অর্থাৎ বিক্রি করতে বাধ্য করছে, সোজা কথা। বি যে সম্পত্তিটা লাভ করে যেদিন, সেই দিন এই সম্পত্তিটা তিনি আবার বন্ধক দিয়ে দেয়। বন্ধক দিয়েছে কার কাছে, সির কাছে। এখন এই একটা মামলা হইল এ ভার্সেস বি, দলিল বাতিলের মামলা হইল। তাহলে এই মামলাটাকে মেনটেইনেবল কিনা, অর্থাৎ এই মামলাটা চলবে কিনা, আমার কোশ্চেনটা কি বুঝতে পেরেছেন? আমি আবারও বলি, একটা সম্পত্তির মালিকে বির কাছে তিনি বিক্রি করেছেন সম্পত্তিটা, বির কাছে বিক্রি করার কারণে এ দাবি করছেন যে বি তাকে ভয় দেখিয়ে সম্পত্তি লাভ করেছে, এই কারণে এই দলিল বাতিল চেয়ে তিনি একটা মামলা করছেন বির বিরুদ্ধে। ইন দ্য মিন টাইম এই সম্পত্তিটা তিনি ক্রয় করে বি এই সম্পত্তিটা আবার বন্ধক দিয়েছে সির কাছে। এখন যে বিষয়টা সেটা হচ্ছে দলিল বাতিল যদি চাওয়া হয়, এ ভার্সেস বি যে মোকদ্দমাটা হলো, এই মোকদ্দমাটা কি আইন সিদ্ধ কিনা বা চলবে কিনা একটু দ্রুত জানাবেন। যদি কোশ্চেন না বোঝা যায় কিওয়ার্ড লিখবেন, কোশ্চেন রিপিট করবো আমি, সমস্যা নাই। ওকে, আচ্ছা আবার বলবো, আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন লাইভটা, আজকের ক্লাসটা শেয়ার দিয়ে দিবেন, শেয়ার দিয়ে ডান লিখবেন। আপনারা যারা আমাদের সাথে লিখিত প্রস্তুতি নিতে চান তার উপরোক্ত নাম্বারে যোগাযোগ করবেন। পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস, নোট, মডেলের সব একটা কমপ্লিট প্যাকেজে যুক্ত হতে পারবেন। আপনারা যারা প্রিলিতে যুক্ত হতে চান 6 অক্টোবর নতুন ব্যাচে চাইলে যুক্ত হতে পারেন, উপরোক্ত নাম্বারে যোগাযোগ করতে পারেন। যারা শেয়ার দিয়ে এখনও ডান লেখেন নাই তারা ডান লিখে ফেলবেন। অফলাইনে যারা ক্লাসে যুক্ত হতে চান তারাও যুক্ত হতে পারেন। 3 তারিখে অফলাইনে ক্লাস আছে। দ্রুত জানাতে হবে যে এইখানে এইটা কি মেনটেইনেবল কিনা এই মামলাটা। নাজমিন আহমেদ বলেছেন হ্যাঁ। অন্যরা ভুল হলে সমস্যা নাই, ভুলের মাধ্যমে শেখাটা যে শেখাটা হয় সেই শেখাটা একটা স্থায়ী শেখা, স্থায়ী শেখা হয়, ঠিক আছে। নাজমিন বলেছেন হ্যাঁ। অন্য কেউ চলবে? ওকে, অন্য কেউ? এতক্ষণ পরে যদি বলেন কিওয়ার্ড কোশ্চেন রিপিট, অর্থাৎ এটা আলোচনা করার 4 মিনিট পরে আপনি যদি বলেন কোশ্চেন রিপিট, তাহলে এটা অশোভনীয়, পরে দেখে নিন। আচ্ছা দেখেন, বলি আবারও, এ নামক একজন একটা ব্যক্তির সম্পত্তি ছিল, তিনি বিকে সম্পত্তিটা বিক্রি করছেন, বাট এর দাবি হচ্ছে বি তাকে ভয় দেখিয়ে কিনেছে। বি এই সম্পত্তিটা সিকে বন্ধক দিল, মামলা হইল এ ভার্সেস বি, দলিল বাতিলের মামলা হইল, দলিল বাতিল চাইল, দলিল বাতিল, এই মামলা চলবে না, ঠিক আছে। প্রবলেম এইভাবে আসবে, আসার পরে ভুল করে দিয়ে আসবেন গিয়ে, ঠিক আছে। এসে হিসাব করবেন, 100 নম্বরের অ্যান্সার করছে 90 কারেক্ট হয়েছে। এরপরে দেখবেন এটা হচ্ছে হল থেকে বের হওয়ার পরে এটি হিসাব করবেন, হল থেকে বের হওয়ার পরে এটি হিসাব করে যখন বাসায় আসবেন তখন দেখবেন 80 আছে। এরপরে একদিন যাবে, যখন বইপত্র নিজে খুলে দেখবেন তখন দেখবেন এখন আছে 75। এরপরে একদম নামতে নামতে একসময় 50-এর ঘরে নেমে আসবে। এরপরে পাশের সব সম্ভাবনা বাদ দিয়ে আল্লাহর উপর নিজের ভাগ্যকে সুপর্দ করে দোয়া দুরূদ পড়তে থাকবেন। এই কারণে পড়াশোনা রেগুলার করতে হবে এবং সময় নিয়ে পড়াশোনা করতে হবে, বুঝে বুঝে পড়াশোনা করতে হবে। এই মামলা চলবে না। কেন চলবে না? কারণ এইখানে নতুন একজন ব্যক্তির স্বার্থ তৈরি হয়েছে, সি। এই সম্পত্তিটা যেভাবেই হোক না কেন, যে পর্যন্ত এই দলিলটা বাতিল না হয়, এই বির মালিকানাটা বৈধ। বির মাধ্যমে এখানে একজন ব্যক্তিকে বন্ধক দেওয়ার মাধ্যমে একজনের স্বার্থ সৃষ্টি হয়েছে সির। সুতরাং এখানে সিকে পক্ষ করতে হবে, সিকে কি করতে হবে? পক্ষ করতে হবে, ঠিক আছে। তাহলে যদি এই দলিল এটা হচ্ছে উচ্চ আদালতের রায়, এখানে 21 ডিএলআর লাগবে না, পেজ নাম্বার 626। এখানে বলেছে যে দলিল বাতিলের মাধ্যমে যদি অন্য কোনো ব্যক্তির স্বার্থহানি ঘটার সম্ভাবনা থাকে, তাকে এই দলিলের পক্ষ না করলে এই দলিল বাতিল করা যাবে না। বুঝতে পেরেছেন?
তাহলে দেখেন, যে ব্যক্তি আছেন যার স্বার্থহানি ঘটার সম্ভাবনা আছে, সি একটা বন্ধক নিয়েছেন, তার স্বার্থহানি ঘটার সম্ভাবনা আছে এই দলিল বাতিল হলে হবে। সুতরাং তাকে পক্ষ না করার কারণে এই মামলাটা চলবে না। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপর দেখি আরো একটা সমস্যা নিয়ে কথা বলি। সমস্যাটা হচ্ছে, এই একটা সম্পত্তি আছে, এই সম্পত্তির দাম হচ্ছে, বাজার মূল্য হচ্ছে 10 লাখ। বাজার মূল্য কয় লাখ? 10 লাখ। বি নামক একজন ব্যক্তি এই সম্পত্তি লাভ করছেন 5,000 টাকায়। তাহলে একটা সম্পত্তির বাজার মূল্য 10 লাখ, বি নামক একজন ব্যক্তির সম্পত্তিটা লাভ করছেন 5,000 টাকায়। এই সম্পত্তির মালিক হচ্ছে এ। কিছুদিন পর এ মামলা করলেন, এ ভার্সেস বি। মামলা করে তিনি বললেন যে এই দলিলটা তিনি বাতিল চায়। কি চায়? বাতিল চায়। বিষয়টা কি বুঝতে পেরেছেন? তাহলে একজন ব্যক্তির একটা সম্পত্তির দাম আছে অনেক বেশি, বাট এই সম্পত্তিটা যদি কেউ নামমাত্র মূল্যে কিনে ফেলে এবং এই কারণে একজন বাতিল চায়, তাহলে কি দলিলটা কি বাতিল হবে নাকি বাতিল হবে না? দ্রুত অ্যান্সার করতে হবে। সমস্যা নেই, উত্তর ভুল হলে কোনো সমস্যা নেই, বাট চেষ্টা করতে হবে। বুঝতে পারছেন? ভুল হতে হতে একসময় সঠিক হয়ে যাবে, বাট চেষ্টা না করলে কখনোই সঠিক হবে না। ইব্রাহিম মোল্লা, হবে না? আচ্ছা, আপনারা যারা শেয়ার দেন না, একটু শেয়ার দিয়ে দিবেন, শেয়ার দিয়ে ডান লিখে ফেলবেন। আপনাদের যে সকল বন্ধু বান্ধব আছেন তাদেরকে একটু মেনশন দিবেন। আপনারা অনেকগুলো শেয়ার দিয়েছেন, যারা শেয়ার দিয়েছেন শেয়ার দিয়ে অবশ্যই ডান লিখবেন যাতে বুঝতে পারি। আপনাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দেওয়ার অনুরোধ রইল। এবং আপনারা যারা আমাদের সাথে যুক্ত হতে চান প্রিলি অথবা লিখিত ব্যাচে, তারা উপরোক্ত নাম্বারে যোগাযোগ করতে পারেন। হবে না, থ্যাংক ইউ, আপনারা অ্যান্সার করার চেষ্টা করতেছেন যারা, তাদেরকে থ্যাঙ্কস। ওকে, তাহলে উত্তর হচ্ছে এই দলিলটা আসলে বাতিল হবে না। কেন বাতিল হবে না? বাতিল হবে না, দেখেন, একটা সম্পত্তির মূল্য যদি কম হয়, এইটা কোনো বাতিল হওয়ার গ্রাউন্ড না। আপনাকে যে কাজটা করতে হবে এখানে ওইগুলো প্রমাণ করতে হবে। হয়তো আপনাকে প্রতারণা প্রমাণ করতে হবে এখানে, অথবা অবৈধ প্রভাব প্রমাণ করতে হবে, অথবা আপনাকে ভয় দেখিয়ে এটা করেছে সেটা প্রমাণ করতে হবে, অথবা ভুল উপস্থাপন প্রমাণ করতে হবে, ভুল উপস্থাপন। এইগুলো প্রমাণ করলে দ্যাট মিনস হচ্ছে এই দলিলটা বাতিলযোগ্য হবে, বাতিলযোগ্য। এইগুলো যদি আপনি যে কোনো একটা প্রমাণ করতে পারেন তখন এই দলিলটা বাতিল হতে পারে। কিন্তু যদি আপনি কোনোটাই প্রমাণ না করতে পারেন, শুধুমাত্র মূল্য কম অথবা মূল্যের বিনিময় ছাড়া এই হস্তান্তরটা হয়েছে বা এই দলিলটা হয়েছে মূল্যের বিনিময় ছাড়া, এই গ্রাউন্ডে শুধুমাত্র বাতিল করার আইনত কোনো সুযোগ নাই। বিষয়টা বুঝতে পেরেছেন? এখন যেটা বিষয়টা সেটা হচ্ছে, দলিল যদি বাতিল হয় এবং দলিল যদি বাতিলযোগ্য হয়, তাহলে এইটার মামলাটা করব কিভাবে? দেখেন, যদি দলিলটা হয় বাতিল, যেটাকে আমরা বলে থাকি ভয়েড অ্যাব ইনিশিও, বাতিল মানে হচ্ছে ভয়েড অ্যাব ইনিশিও, এটা শুরুতেই বাতিল। যদি মামলাটা হয় বাতিল, তাহলে আপনার শুধুমাত্র ঘোষণামূলক প্রতিকার চাইলেই চলবে। ঘোষণামূলক দলিল বাতিল মর্মে ঘোষণা চাইলে হবে, ঘোষণামূলক প্রতিকার। যদি দলিলটা হয় বাতিলযোগ্য, তাহলে আপনাকে কি চাইতে হবে? তাহলে আপনাকে দুইটা প্রতিকার চাইতে হবে। একটা হচ্ছে ঘোষণা চাইতে হবে, প্লাস বাতিল হিসাবে নিষ্পত্তি চাইতে হবে, বাতিল হিসেবে নিষ্পত্তি। তাহলে যদি দলিলটা হয় বাতিল দলিল হয়, যেটা ভয়েড অ্যাব ইনিশিও, তাহলে এটা শুধুমাত্র ঘোষণামূলক প্রতিকার চাওয়া যথেষ্ট। যদি দলিলটা বাতিলযোগ্য হয়, তাহলে আপনাকে দুইটা প্রতিকার চাইতে হবে। একটা হচ্ছে ঘোষণামূলক প্রতিকার চাইতে হবে, প্লাস বাতিল হিসাবে নিষ্পত্তির প্রতিকার চাইতে হবে। তাহলে যে প্রবলেমটা আপনাকে দিবে, সেই প্রবলেমে দেখবেন এইটা উল্লেখ আছে কিনা, প্রতারণার কোনো উপাদান আছে কিনা, অবৈধ প্রভাবের কোনো উপাদান আছে কিনা, ভয়ের কোনো উপাদান আছে কিনা, ভুল উপস্থাপনের কোনো উপাদান আছে কিনা।
এই উপাদানগুলো যদি থাকে তাহলে আপনাকে দুইটা প্রতিকার চাইতে হবে, শুধু ঘোষণা চাইলে হবে না। এখান থেকে যতগুলো প্রবলেম এসেছে সব জানতে চেয়েছে যে আপনি ঘোষণা চাইবেন নাকি ঘোষণা প্লাস অন্য কিছু চাইবেন। তাহলে যদি এই 4 ধরনের কোনো একটার উপাদান থাকে তাহলে আপনি ঘোষণা প্লাস বাতিল হিসাবে নিষ্পত্তি 42 এবং 39-এ মামলা করবেন। যদি এইগুলো না থাকে, যে কাজটার মাধ্যমে আইনত অবৈধ কোনো দলিল হয়, এই আইনত অবৈধ দলিলটা শুধুমাত্র ঘোষণামূলক প্রতিকার চাওয়া এনাফ, কারণ এটাকে বলা হয়েছে ভয়েড আব ইনিশিও, শুরু থেকেই বাতিল, সুতরাং এটাকে ফার্দার কোনো রিলিফ চাওয়ার প্রয়োজন নেই। ক্লিয়ার কিনা? এটা যদি ক্লিয়ার হন তাহলে 2-3টা প্রবলেম দেখাবো। ক্লিয়ার কিনা দ্রুত জানাতে হবে। আচ্ছা দেখেন, এবার কোনটা ক্লিয়ার না জানাতে হবে, কোনটা বুঝেন নাই। দেখেন, এ নামক একটা জন ব্যক্তি একটা জাল দলিল সৃষ্টি করলো। একটা জাল দলিল করার পরে বি এই জাল দলিলটা বাতিল চেয়ে একটা মামলা করলো, ঠিক আছে? তাহলে এ নামক একজন ব্যক্তি একটা জাল দলিল সৃষ্টি করলো, সাউন্ডের কি সমস্যা হইল আবার? আচ্ছা, এ নামক একজন ব্যক্তি একটা জাল দলিল করলো, বি এই দলিলটাকে বাতিল ঘোষণা চেয়ে মামলা করলো, অর্থাৎ 42 ধারায় তিনি মামলা করছেন। প্রশ্নটা হচ্ছে এই মামলাটা মেনটেইনেবল কিনা, এই মামলাটা চলবে কিনা। জাল দলিল, তার কি আনুষঙ্গিক প্রতিকার অর্থাৎ 39 এবং 42 চাইতে হবে, নাকি শুধুমাত্র এই মামলাটা চলার, জাল দলিল হলে এই মামলাটা চলার সুযোগ আছে কিনা? ঠিক আছে, দ্রুত ইয়েস অর নো এইটা জানতে চাচ্ছি শুধুমাত্র। আচ্ছা, এখানে বলা হয়েছে দলিলটা যদি ভয়েড আব ইনিশিও হয় বা বাতিল হয় তাহলে শুধুমাত্র ঘোষণামূলক প্রতিকার চাইলেই হবে, অর্থাৎ শুধুমাত্র 42 দ্বারাই আপনি ঘোষণা চাইলেই হবে বাতিল মর্মে। যদি দলিলটা বাতিলযোগ্য দলিল হয় তাহলে আপনার ঘোষণা প্লাস বাতিল হিসেবে নিষ্পত্তি 39 প্লাস 42 উভয় দ্বারাই মামলা করতে হবে, এই আর কি। ক্লিয়ার? ক্লিয়ার কিনা দ্রুত? আচ্ছা, তাহলে এই মামলাটা শুধুমাত্র এই কারণে চলবে, এইটা ভুল করবেন জানতাম, কারণ ম্যাক্সিমাম বইটা ভুল দেয়া। যদি কোনো দলিল জাল হয় এই জাল দলিলটা ভয়েড আব ইনিশিও, ভয়েড আব ইনিশিও। যদি কোনো দলিল জাল হয় এই জালটা ভয়েড আব ইনিশিও, শুরুতে বাতিল, এই দলিলটা বাতিল, সুতরাং শুধুমাত্র 42 দ্বারাই মামলা করে। এটা অনেক বিখ্যাত বইতে ভুল দেয়া, ঠিক আছে? তাহলে শুধুমাত্র ভয়েড আব ইনিশিও হওয়ার কারণে 39-42-এ মামলা করার দরকার নাই, 42-এ মামলা করলেই চলবে। এটা হচ্ছে পেয়ে যাবেন বিচার প্রক্রিয়ার 3য় সংস্করণ পেজ নাম্বার 29-এর লাস্ট প্যারা, অথবা এই ক্ষেত্রে একটা মামলার রেফারেন্স দেওয়া আছে 57 ডিএলআর হাইকোর্ট পেজ নাম্বার 774। আচ্ছা দেখেন,
এরপর যে কনসেপ্টটা নিয়ে আমরা কথা বলছি, এই মামলাটা চলবে। এখন এই মামলাটা চলবে, যখন চললো তখন এ তো বিবাদী, এ দাবি করলো যদি আপনার কোনো মামলা হয়, দলিল বাতিলের মামলা হয়, কি বাতিলের মামলা? দলিল বাতিলের মামলা। এই দলিল বাতিলের মামলায় যে কোর্ট ফিটা দিতে হয়, সেই কোর্ট ফি হচ্ছে অ্যাড ভ্যালোরেম কোর্ট ফি, মূল্যানুপাতিক কোর্ট ফি দিতে হয়, মূল্যানুপাতিক। তাহলে এই যে কোর্ট ফিটা দিতে হয় মূল্যানুপাতিক, কিন্তু এই যখন মামলাটা হয় তখন বি কোর্ট ফি দিয়েছে 300 টাকা, ফিক্সড কোর্ট ফি দিয়েছে, ফিক্সড। এখন এ দাবি করলো মূল্যানুপাতিক কোর্ট ফি নাই, এই কারণে অর্ডার 7 রুল 11 অনুযায়ী এই আর্জিটাকে রিজেক্ট করার, রিজেকশন অফ প্লেইন্টের আবেদন করছেন। ব্যাপারটা কি বোঝা গেল? যে দলিল বাতিলের মামলায় কোর্ট ফি দিতে হয় কত? দলিল বাতিলের মামলায় কোর্ট ফি দিতে হয় মূল্যানুপাতিক, বাট তিনি কোর্ট ফি দিয়েছেন ফিক্সড, 300 টাকা কোর্ট ফি দিয়েছেন। এই কারণে রিজেকশন অফ প্লেইন্টের আবেদন করছেন। তাহলে রিজেকশন অফ প্লেইন্টের আবেদন করলে এই আর্জিটা রিজেক্ট হতে পারে কিনা? হতে পারলে ইয়েস, না হতে পারলে নো। এই দলিল বাতিলের মামলা একটু দ্রুত জানাতে হবে। তাহলে এটা কি রিজেক্ট হবে? কোর্ট ফি দেওয়ার কারণে অর্ডার 7 রুল 11 অনুযায়ী রিজেক্ট, কম কোর্ট ফির কারণে রিজেক্ট হতে পারে, জানেন তো যে কম কোর্ট ফি হলে রিজেক্ট হতে পারে। তাহলে দেখেন যেটা কি যে কারণে রিজেক্ট হবে না, এটা রিজেক্ট হবে না, এইটা আসলে এখন আর 39 ধারার কোনো সম্পর্ক নাই। এই মামলাটা হয়ে গেছে ভয়ডা বিনশীয় হওয়ার কারণে 42 ধারার মামলা। তাহলে যেহেতু 42 ধারার মামলা, সুতরাং 42 ধারায় 300 টাকার কোর্ট ফি দেয়, ফিক্সড কোর্ট ফি, ফিক্সড। আনুপাতিক বা মূল্যানুপাতিক কোর্ট ফি থেকে দিতে হবে না, মূল্যানুপাতিক কোর্ট ফি দেওয়ার দরকার নাই। এই কারণে এই মামলাটা রিজেকশন অফ প্লেইন্ট হবে না। অর্থাৎ এখন তাহলে কি জানলাম? যদি দলিলটা হয় বাতিল, তাহলে বাতিল দলিলে কোর্ট ফি 300 টাকা। যদি দলিলটা হয় বাতিলযোগ্য, তাহলে বাতিলযোগ্য দলিলে কোর্ট ফি হচ্ছে মূল্যানুপাতিক। এবার বুঝতে পারছেন? তাহলে দলিলটা যদি বাতিলযোগ্য হয়, তাহলে সেই বাতিলযোগ্য দলিলে মূল্যানুপাতিক কোর্ট ফি দিতে হবে। যেমন একটা প্রতারণা হয়েছে, এই কারণে দলিলটা প্রতারণার দলিলটা যদি বাতিল চান, সেই ক্ষেত্রে মূল্যানুপাতিক কোর্ট ফি দিতে হবে। কিন্তু যেহেতু দলিলটা হচ্ছে কি বাতিল দলিল, বাতিল, তা এই কারণে এখানে 300 টাকার কোর্ট ফি দিলেই চলবে। তাহলে বাতিল দলিলে 300 টাকার কোর্ট ফি দিলে বা ফিক্সড কোর্ট ফি প্রযোজ্য হয়। আশা করি বুঝতে পেরেছেন সেই মামলার ডিসিশন। আচ্ছা, এখন একটা বিষয় দেখার চেষ্টা করব, সেটা হচ্ছে এ নামক আদালত একটা ডিক্রি দিল, এ নামক একটা আদালত ডিক্রি দিল। এই যে ডিক্রিটা দিয়েছে, এই ডিক্রিটা দিয়েছে একজন মৃত্যু ব্যক্তির বিরুদ্ধে। তাহলে আপনারা জানেন, যদি কোনো ব্যক্তি মৃত্যু হয়, তাহলে কায়েমোকামের মাধ্যমে অন্য একজন ব্যক্তিকে ইনক্লুড করে তারপর হচ্ছে তার উত্তরাধিকারকে ইনক্লুড করে ডিক্রি দিতে হয়। কিন্তু একজন মৃত্যু ব্যক্তির বিরুদ্ধে ডিক্রি দিয়েছে, তাহলে এই মৃত্যু ব্যক্তির বিরুদ্ধে ডিক্রি দেওয়ার কারণে তার যারা সংক্ষুব্ধ ব্যক্তি আছে, তার যারা উত্তরাধিকার আছে মৃত্যু ব্যক্তির, এর নাম বি। এই বি তো সংক্ষুব্ধ, এই বি এই ডিক্রিটাকে বাতিল বা রদ চেয়ে মামলা করতে চায়, এই ডিক্রি রদ চায় অথবা ডিক্রি বাতিল চায়। তাহলে তিনি কত ধারায় মামলা করবেন? অপশন 1 শুধুমাত্র 42, অপশন 2 39 এবং 42। উত্তর করেন। আচ্ছা, আপনারা যারা আমাদের সাথে লিখিত প্রোগ্রামে যুক্ত হতে চান, এটাই হচ্ছে 120 দিনের যে প্যাকেজ, সেটার প্রথম ক্লাস। উপরোক্ত নাম্বারে যোগাযোগ করতে পারেন। এক্সামের আগ পর্যন্ত ক্লাস, নোট, মডেল টেস্ট সব কিছু সহ, সম্ভাব্য প্রশ্নপত্র সহ সব কিছু সহ একটা কমপ্লিট প্যাকেজ। আমাদের এর বাইরে আর আপনাকে কিছুই পড়তে হবে না, সাজেশন সহ সব কিছু পাবেন এখান থেকে। যারা প্রিলি প্যাকেজে যুক্ত হতে চান, তারা উপরোক্ত নাম্বারে যোগাযোগ করতে পারেন। 6 অক্টোবর থেকে প্রিলি একটা নতুন প্যাকেজ যুক্ত হচ্ছে, অথবা আপনাদের যে সকল বন্ধু আছে তাদেরকেও আমাদের সম্পর্কে একটু জানানোর অনুরোধ রইল। আচ্ছা,
যে বিষয়টা সেটা হচ্ছে একটা ডিক্রি দিল আদালত, একটা মৃত্যু ব্যক্তির বিরুদ্ধে ডিক্রি দেওয়া হয়েছে। এখন এই ক্ষেত্রে ডিক্রিটা রদ বা বাতিল চাচ্ছেন, তাহলে কি আপনি 42 ধারায় মামলা করবেন নাকি 39 এবং 42 ধারায় মামলা করবেন? আচ্ছা, তাহলে ডিগ্রির ক্ষেত্রে এইভাবে বলার সুযোগ নাই যে 39 42 অথবা শুধু 42। এখানে দেখতে হবে ডিগ্রি ভয়ডা বিনিশিও কিনা। যদি শুরুতে বাতিল হয়, ডিগ্রি শুরুতে বাতিল হয়, তাহলে এই ডিগ্রির বিরুদ্ধে 42 ধারায় মামলা করা যাবে। এই যে ডিগ্রিটা এটা শুরুতে বাতিল, মৃত্যু ব্যক্তির বিরুদ্ধে ডিগ্রি দিয়েছে, শুরুতে বাতিল। যদি ভুল আদালত ডিগ্রি দেয়, ভুল আদালত ডিগ্রি দিল, এখতিয়ারবিহীন আদালত ডিগ্রি দিল, ভুল আদালত, তাহলে এটাও শুরুতে বাতিল। এই ক্ষেত্রে শুধুমাত্র 42 ধারায় মামলা চলবে। তবে ডিগ্রিটা যদি প্রতারণার মাধ্যমে আদায় করা হয়, অথবা ভুল উপস্থাপনের মাধ্যমে আদায় করা হয়, প্রতারণা বা ভুল উপস্থাপনের মাধ্যমে, যেমন তারিখ জানায় নাই, ইচ্ছাকৃতভাবে নোটিশ সার্ভ না করে দেখাইছে যে প্রতারণামূলকভাবে বলছে যে নোটিশ সার্ভ হয়েছে, ভুল উপস্থাপন করছে আদালতের কাছে, আদালত এক্সপার্টি ডিগ্রি দিয়ে দিল বা মামলাটা ডিসমিস করে দিল। তাহলে আদালত যদি এক্সপার্টি ডিগ্রি দেয়, একতরফা ডিগ্রি দেয়, এই ডিগ্রিটা তাহলে ভুল উপস্থাপন করা হয়েছে আদালতের কাছে, তাহলে এই ডিগ্রিটা হচ্ছে বাতিলযোগ্য। তাহলে আপনার 39 এবং 42-এ মামলা করতে হবে। কিন্তু যেহেতু এটা যদি ভয়ডা বিনিশিও হয় ডিগ্রিটা, যেটা আমরা দেখাইলাম ভুল আদালত ডিগ্রি দিল, ভুল আদালত ডিগ্রি, যে আদালতের এখতিয়ার নাই, এই এখতিয়ার অবশ্যই বিষয়বস্তুগত এখতিয়ার হতে হবে, বিষয়বস্তুগত এখতিয়ার নাই। অথবা মৃত্যু ব্যক্তির বিরুদ্ধে যদি কোনো ডিগ্রি দেওয়া হয়, তাহলে সেই ডিগ্রিটাকে বলা হয় ভয়ডা বিনিশিও। তাহলে এই ডিগ্রিটাকে আপনার শুধুমাত্র 42 ধারায় মামলা করলে চলবে। কিন্তু যদি প্রতারণার মাধ্যমে বা আদালতের কাছে ভুল উপস্থাপন করে কোনো ডিগ্রি নেওয়া হয়, তাহলে সেই ডিগ্রিটা আপনার 39 এবং 42 ধারায় মামলা করতে হবে। অর্থাৎ আপনাকে আনুষঙ্গিক প্রতিকারও চাইতে হবে, ডিগ্রিটা বাতিল হিসেবে নিষ্পত্তি চাইতে হবে। এতটুকু ক্লিয়ার কিনা? কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, আরও দুইটা টপিক আমাদের দেখার দরকার। একটা হচ্ছে দলিল সংশোধন এবং দলিল বাতিল। আর একটা বিষয় আমাদের দেখা প্রয়োজন, সেটা হচ্ছে নিবন্ধিত দলিল বাতিল করার উপায়। ঠিক আছে, এই দুইটা কনসেপ্ট আমরা কথা বলবো। এর আগে আপনাদেরকে কাছে জানতে চাইবো, আপনাদের আজকের যে এতক্ষণ যে আলাপ করেছি সেটা বুঝেছেন কিনা, সেটা কেমন লাগলো, এটা একটু জানতে চাইবো। এটার একটু কমেন্ট চাইবো, আপনারা বুঝতে পেরেছেন কিনা, এবং আমরা যে বলেছিলাম প্রবলেম এবং প্র্যাকটিক্যাল বেসড আমরা আজকে ক্লাস শিখবো, সেটা আসলে সঠিক ছিল কিনা, আর একটু জানিয়ে ফেলবেন খুব দ্রুত সময়ের মধ্যে। এবং আমরা এখন একটু সামনে অগ্রসর হব, আপনাদের কমেন্টগুলো চেক পড়বো, আপনাদের কোনো কিছু জানার আছে কিনা, অথবা আপনাদের আজকের ক্লাস কেমন লাগলো, আমরা যে বলেছিলাম প্রবলেম এবং প্র্যাকটিক্যাল বেস আলাপ করবো, সেটা হচ্ছে কিনা আর একটু জানিয়ে ফেলবেন। ক্লাস কেমন লাগলো ওভারঅল একটু জানিয়ে ফেলবেন। আপনারা এখনও আমাদের সাথে অনেকেই ক্লাসে যুক্ত আছেন, যদিও রাত 11টা পূজার সময়, এবং আপনারা হচ্ছে হ্যাঁ অনেক রাত্র পর্যন্ত, 11টা অনেক রাত্র এই দিনে, কারণ এখন সন্ধ্যা 6টায়, সুতরাং সন্ধ্যার পরেও 5 ঘন্টা পরে আপনারা এখনও ক্লাসে যুক্ত আছেন। খুব ভালো লিখেছেন নাজমিন আহমেদ। যারা শেয়ার দিয়েছেন একটু ডান লিখবেন, কে কোথা থেকে যুক্ত হলেন এটাও জানাবেন। নাজমিন আহমেদ লিখেছেন খুব ভালো, অন্যদের কেমন লাগলো সেটা আমরা একটু জানতে চাই। কোনো কিছু বুঝতে পারেন নাই এমন কোনো বিষয় আছে কিনা? রাইট অ্যান্ড নাইস, থ্যাংক ইউ। তাহলে কথা ঠিক আছে তাই তো? হ্যাঁ, খুব সংক্ষেপে লিখছেন, থ্যাংক ইউ। হ্যাঁ, বুঝতে পেরেছেন, এক্সেলেন্ট। ইব্রাহিম মোল্লা, থ্যাংক ইউ। আচ্ছা, একটু কমেন্টে জানিয়ে ফেলবেন আপনাদের ক্লাসটা কেমন লাগলো। আচ্ছা, এর বাইরে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, আমরা কি দলিল সংশোধন এবং দলিল পার্থক্যটা আজকে দেখবো নাকি নেক্সট ক্লাসে দেখবো, অথবা আমরা এই টপিকগুলোকে আজকে এখানে শেষ করব? নিজাম উদ্দিন খুব ভালো লিখেছেন, এমডি আলী লিখেছেন ভালো, অনেক কিছু জানলাম আলহামদুলিল্লাহ। পপি আপু, ওকে, থ্যাংক ইউ। মেঘলা আকাশ লিখেছেন খুব ভালো, থ্যাংক ইউ। পুঞ্জগুচ্ছ তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ, অসাধারণ ক্লাস। তানিয়া সুলতানা, থ্যাংক ইউ। আচ্ছা, একটু জানিয়ে ফেলবেন ক্লাস কেমন লাগলো, জানাবেন। আজকে আর সামনে অগ্রসর হবো কিনা না নেক্সট ক্লাসে দেখবো। আপনারা টোটাল ক্লাসটা যেভাবে দেখেন, আমাকে অনেকে জিজ্ঞেস করেন স্যার আপনি যে নোট দিবেন সেখানে কি প্রবলেমেটিক আছে? প্রবলেমেটিক জীবনে আপনি মুখস্থ করে পারবেন না, জীবনে আমি নোট দিয়ে আপনাকে প্রবলেমেটিক বুঝাইতে পারবো না। আপনাকে প্রবলেমেটিক বুঝিতে হবে এইভাবে, একটা প্র্যাকটিক্যাল বেসড আলোচনা করতে হবে, এই আলোচনার মাঝে যেখানে প্রবলেমটা প্রয়োজন হয় সেখানে সেট আপ করতে হবে। অর্থাৎ প্রবলেম পারার মূল উপায় হচ্ছে আপনার বেসিক কনসেপ্ট ভালো থাকতে হবে, মূল বিষয়বস্তুটাকে বুঝতে হবে।
তাহলে এই কারণে আপনাকে ক্লাসের বাইরে আমি লিখে আপনাকে কখনোই প্রবলেম বুঝাইতে পারবো না। আপনারা যারা রিটেন পরীক্ষার্থী আছেন, আপনারা যত দ্রুত বুঝবেন যে প্রবলেমেটিক আসলে মুখস্থ করে পাস করা যায় না, প্রবলেমেটিক মুখস্থ করে পারা যায় না, এটা প্র্যাকটিক্যাল বেসড নলেজ, একটা টপিকের আন্ডারে এটাকে পড়তে হয় সুন্দরভাবে গুছাইয়া, প্রয়োজনের খাতিরে এটাকে পড়তে হয়। যতক্ষণ পর্যন্ত এই ধারণাটা আপনাদের মধ্যে সৃষ্টি না হবে ততক্ষণ পর্যন্ত জীবনেও প্রবলেমে ভালো করবেন না। যখন থেকে আপনি বুঝতে পারবেন যে না আমি প্রবলেম জীবনে মুখস্থ, অনেকে আছে প্রবলেম দেখে বিক্রি করে, জীবনে একটা কমন ফলাই দেখাইতে পারছে, জীবনে পারে নাই। কিন্তু আপনি যদি টপিক ওয়াইজ আলোচনা করেন তাহলে আপনার প্রবলেম কমন পড়বে। যদি আপনি প্র্যাকটিক্যাল বেসড এটাকে আয়ত্তে নিয়ে আসেন, এটাকে জানার খাতিরে পড়েন, তাহলে এটাকে আপনার পারবেন, আপনার কমন পড়বে। তো সুতরাং এই হচ্ছে বিষয়। আপনারা হ্যাঁ, চম্পা বলেছেন আলহামদুলিল্লাহ চমৎকার লেগেছে। ফারুক রাজ অনেক সুন্দর হচ্ছে স্যার, থ্যাংক ইউ। ইউসুফ আলী বলেছেন এক্সেলেন্ট, নেক্সট ক্লাস আজকে তার, থ্যাংক ইউ। আজকে শেষ করেন, থ্যাংক ইউ। খাদিজা আলহামদুলিল্লাহ খুব ভালো। আচ্ছা, আপনাদের আরও যদি কোনো কমেন্ট থাকে, কোনো কিছু বোঝার থাকে জানাতে পারেন। নামটা মহসিন আলী, অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনারা অনেকক্ষণ আমাদের সাথে সময় দিয়েছেন। আপনারা যেন আমাদের লিখিত যে বুস্টার প্যাকেজ আছে সেখানে যারা যুক্ত হতে চান, বেসিক টু অ্যাডভান্স প্র্যাকটিক্যাল আলোচনা, প্রবলেমেটিক বেসড যে প্রস্তুতি সেটার সহ আমরা নোট পাবেন, মুসাবিদের ফরম্যাট পাবেন, মডেল টেস্ট দেওয়ার সুযোগ পাবেন, মানসম্মত সম্ভাব্য প্রশ্নপত্র পাবেন, পরবর্তী এক্সামের আগ পর্যন্ত ক্লাস পাবেন। যারা যুক্ত হতে চান উপরের নাম্বারে যোগাযোগ করেন। অনলাইনে বা অফলাইনে দুইটা প্যাকেজই অ্যাভেলেবেল আছে, অফলাইনে অনলাইনে দুইটা প্যাকেজই অ্যাভেলেবেল। যারা প্রিলি প্যাকেজে যুক্ত হতে চান তারা উপরোক্ত নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের প্রিলি একটা নতুন ব্যাচ শুরু হচ্ছে 6 অক্টোবর থেকে। আপনাদের সকলের জন্য শুভকামনা। আপনারা অনেক রাত্রি পর্যন্ত আমাদেরকে সঙ্গ দিয়েছেন এবং আপনারা যারা শেয়ার দিয়েছেন এবং আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, শুভরাত্রি, আল্লাহ হাফেজ। আবারও নেক্সট কোনো সেশনে আপনাদের সাথে দেখা হবে এই প্রত্যাশা ব্যক্ত করছি।